ওয়েলকাম টু মুক্তা সিরিজ 2। ড্রামার শুরুতেই আমরা চ্যাং এবং তং নামে দুজন ছেলে মেয়েকে দেখি, যাদেরকে তাদের মায়েরা এঙ্গেজমেন্ট করায়। তংয়ের মা অনেক বেশি অসুস্থ ছিল, সে তাদের দুজনের একটা ছবি তুলে রাখে। এরপর তংকে দেখানো হয়, যার বয়স এখন 40 বছর এবং সে এখন প্রেগনেন্ট। সে তার পেটে হাত দিয়ে বলছিল, বাবা তুমি যখন বড় হবে তখন আমি তোমাকে বলবো তোমার বাবার আর আমার লাভ স্টোরি। তখনই চ্যাং সেখানে আসে। সে বলে, তুমি তাদেরকে কি বলবে? তুমি কিভাবে আমার জীবনটা শেষ করে দিয়েছো? তং অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো? চ্যাং তখন শাওলং নামে একটা লোককে নিয়ে আসে। চ্যাং বলে, বলো ইউ কিভাবে মারা গেছে? শাওলং তংকে দেখিয়ে বলে, ওই ইউকে মেরে ফেলেছে। তং বলে, আপনি এসব কি বলছেন? আমি আপনাকে চিনিই না। চ্যাং ওই লোকটাকে নিয়ে যেতে বলে। চ্যাং বলে, তুমি হিংসা করতে যে আমি ইউকে পছন্দ করতাম, এজন্য টাকা দিয়ে তুমি তাকে দূরে সরিয়ে দিয়েছো। তাতেও তুমি শান্তি হওনি, এখন তাকে মেরে ফেলেছো। তং বলে, তুমি ভুল ভাবছো। হ্যাঁ, আমি ওকে টাকা দিয়েছিলাম ঠিকই। চ্যাং বলে, তাহলে তুমি স্বীকার করলে। সে তংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তং বলে, শাওলংয়ের কথায় কিছুই আসে যায় না। আসল কথা হলো, তুমি সবসময় এটা বিশ্বাস করে নিয়েছো যে আমি ইউকে মেরে ফেলেছি, তাই না? চ্যাং বলে, হ্যাঁ। তং বলে, কিন্তু আমি তোমার স্ত্রী। চ্যাং বলে, আমার স্ত্রী শুধুমাত্র ইউ। সে তখন ইউ এর একটা মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে আসে। সে বলে, এখন যেহেতু সত্যিটা জানাই গেছে, তাহলে এখন তোমাকে ইউ এর জন্য জীবন দিতে হবে। তং বলে, তুমি এসব কি বলছো? আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। চ্যাং হেসে বলে, এতগুলো বছর হয়েছে বিয়ে হয়েছে, কেন প্রত্যেকবার প্রেগনেন্ট হলেই তোমার মিসক্যারেজ হয়ে যায় তুমি জানো? কারণ তুমি আমার বাচ্চার মা হওয়ার যোগ্য না। তং তখন অনেক রেগে যায়। সে বলে, তুমি এগুলো কেন করলে? সেগুলো তো তোমারও বাচ্চা ছিল। তং বলে, তুমি যদি আমাকে এতই ঘৃণা করো তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? চ্যাং বলে, অবশ্যই প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার কিছু টাকার প্রয়োজন ছিল। তোমার মায়ের যেহেতু ছোট একটা কোম্পানি আছে, তাই তুমি তো আমার কাজের ছিলে, কিন্তু এখন আমি এই শহরের সব থেকে ধনী মানুষ। তং বলে, আমি না থাকলে তুমি ধনী হতে কিভাবে? চ্যাং বলে, কেন, তোমার চেহারা থেকে কি স্বর্ণ ঝরে পড়ে নাকি? হ্যাঁ, হাই স্কুলে থাকতে তুমি আমাকে সাহায্য করেছো, কিন্তু ওইটুকুই তো করেছো। এরপর আমি যা কিছু হয়েছি সব নিজের দক্ষতায় হয়েছি। তং মনে মনে বলছিল, চ্যাং, আমিও কোনোদিন বলিনি আর তুমিও কোনোদিন জানার চেষ্টা করনি, আসলে আমার বাবাই এই শহরের সব থেকে ধনী ব্যক্তি। এরপর সে তার আংটিটা খুলে বলে, তার মানে সবকিছু মিথ্যা ছিল, তুমি আমার পুরো জীবনটা শেষ করে ফেলেছো। তখনই তার পেটে ব্যথা শুরু হয় আর ব্লিডিং শুরু হয়ে যায়। সে চিৎকার করে মানুষ ডাকতে থাকে। ডাক্তার এসে বলে, ওনাকে এখনই সার্জারি করাতে হবে। চ্যাং বলে, কোনো প্রয়োজন নেই, ওকে এভাবেই ছেড়ে দিন। তং মনে মনে বলছিল, তুমি এত খারাপ আমার জানা ছিল না। আমি যদি জীবনে আরও একটা সুযোগ পাই, আমি তোমাকে আর কখনোই ভালোবাসবো না। এরপরেই সে মারা যায়। তাদের ছোটবেলার সেই ছবিটাও তখন তার হাত থেকে পড়ে যায়। এরপর সিন চলে আসে 20 বছর আগে। তং ইউ এর সাথে রেস্টুরেন্টে বসেছিল। ইউ বলে, আজ আমি তোমাকে ডেকেছি একটা কারণে। তং বলে, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। সে চলে যেতে চায়। তখন ইউ বলে, তুমি আমাকে 50,000 টাকা দিয়ে দাও, আমি চ্যাংকে ছেড়ে চলে যাব। তুমি তো চ্যাংকে পছন্দ করো তাই না? তুমি আমাকে 50,000 টাকা দিয়ে দাও, আমি ওকে তোমাকে দিয়ে দেব। তং বলে, তুমি এসব কি বলছো? চ্যাং তোমাকে এত ভালোবাসে। ইউ বলে, তুমি যদি রাজি না হও তাহলে আমি ওকে ঠিকমতো ক্লাস করতে দেব না, সারাক্ষণ নিয়ে ঘুরে বেড়াবো, এমনকি পরীক্ষায়ও ওকে নকল করতে বাধ্য করব। ও এত ভালো একটা ছাত্র, তুমি ওকে ফেল করতে দেখতে পারবে তো? তং বলে, তুমি ওর জীবনটা শেষ করে দিয়ে কি পাবে? ইউ বলে, আমার কিছু পাওয়া নিয়ে তো দরকার নেই, আমি খারাপ ছাত্র, তাহলে আমি ওকেও খারাপ বানিয়ে দেব। তং এরপর একটা চেক সাইন করে তার হাতে দেয়। কিন্তু ওই সময় তার সামনের 20 বছরের স্মৃতি চলে আসে। সে বুঝতে পারে সে 20 বছর আগে চলে এসেছে। ইউ চেকটা হাতে নিয়ে অনেক খুশি হয়, কিন্তু তখনই চ্যাং সেখানে আসে। সে ইউকে জড়িয়ে ধরে। এরপর সে বলে, এই জীবনে কেউ আর তোমাকে কষ্ট দিতে পারবে না। তং বলে, চ্যাং, তোমার আর আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকলো না। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই চ্যাং তাকে একটা থাপ্পড় মেরে দেয়। সে ইউ এর হাত থেকে চেকটা নিয়ে ছিঁড়ে ফেলে আর বলে, তুমি ভাবছো মাত্র 50,000 টাকা দিয়ে ইউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবে? তং মনে মনে বলতে থাকে, চ্যাং, সবাই দেখতে পায় ইউ কত খারাপ একটা মেয়ে, শুধুমাত্র তুমিই দেখলে না। ইউ বলে, চ্যাং, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, ভবিষ্যতে তুমি অনেক বড় কিছু হবে, আমি তোমার যোগ্য না। তং, তুমি আবার আমাকে একটা চেক লিখে দাও। চ্যাং তাকে ডাক দিলে সে বলে, চ্যাং, আসলে আমার মা অনেক অসুস্থ, আমার টাকার দরকার। চ্যাং বলে, এই কারণেই তুমি ওই সময় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তং মনে মনে বলতে থাকে, এত বড় মিথ্যা কথাটাও তুমি বিশ্বাস করছো।
সে বলে, ইউ তুমি একদম চিন্তা করো না, এরপর থেকে আমি যা ইনকাম করব সব তোমাকে দিয়ে দেব। ইউ বলে, থাক চ্যাং, তুমিও অনেক গরিব ঘরের ছেলে, সামনে ফাইনাল পরীক্ষা, আমি তোমাকে পেছনে টেনে ধরতে চাই না। চ্যাং বলে, তুমি কি বলছো? ভবিষ্যতে আমি হব এই শহরের সব থেকে ধনী মানুষ, আমি আমার সব টাকা তোমাকে দিয়ে দেব। ইউ বলে, কিন্তু আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। চ্যাং বলে, এই তো ফাইনাল পরীক্ষায় প্রথম হলেই আমাকে স্কলারশিপের 50,000 টাকা দেওয়া হবে, সেই টাকাটা আমি তোমাকে দিয়ে দেব। এই স্কলারশিপটা দেবে এখনকার সময়ে সবচেয়ে ধনী ব্যক্তি মিস্টার ঝ্যাং। কিছুদিন পরেই দেখবে সে আমাকে অনেক পছন্দ করবে, আমাকে বিভিন্ন স্পন্সরশিপও দেবে, এরপর আমাদের দিন শুধু ভালোই হতে থাকবে। তং বলতে থাকে সে তোমাকে পছন্দ করে। তখন দেখানো হয় আগের জন্মে সে তার বাবার কাছে হাঁটু গেড়ে বসে বলছিল, বাবা চ্যাংকে তোমাকে সাহায্য করতেই হবে। তার বাবা বলে, ছোটবেলার একটা এঙ্গেজমেন্টের কথা নিয়ে তুমি ওই ছেলেটার জন্য এত কষ্ট কেন করছো? তবুও তার বাবা রাজি হয়ে যায়। এখানে একটা কথা বলে রাখি, আসলে তাদের বাবা মায়ের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। যেহেতু তং ওর মায়ের সঙ্গে থাকতো, তাই চ্যাং সহ অনেক মানুষই জানে না যে মিস্টার ঝ্যাং আসলে তংয়ের বাবা। বর্তমানে তং বলে, মিস্টার ঝ্যাং তোমাকে অনেক পছন্দ করত। চ্যাং বলে, নয়তো তোমার কারণে এসেছে। সে ইউকে নিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে তংকে বলে, আমি জানি তোমারও পুনর্জন্ম হয়েছে, আগের জন্মের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আমি খুব সহজেই ধনী হয়ে যেতে পারবো, এবার আমার তোমাকে কোনো প্রয়োজনই নেই, তাই ভুলেও কিন্তু আমার জীবনে আসার চেষ্টা করবে না। সে ইউকে নিয়ে সেখান থেকে চলে যায়। তং বলছিল, চ্যাং, টাকা ছাড়া বড় বড় স্বপ্নের কোনো মূল্য নেই, আমি আশা করব খুব শীঘ্রই তুমি সেটা টের পাবে। এরপর চ্যাং ইউকে নিয়ে যাচ্ছিল, তখন শাওলং সেখানে আসে। চ্যাং তাকে দেখেই চিনে ফেলে। সে বলে, তুমি এত আগে থেকেই ইউকে ডিস্টার্ব করতে? ইউ ইশারা দিলে শাওলং জোরে চিৎকার করে বলে, তুমি আমার টাকা কবে দেবে? টাকা না দিলে কিন্তু আমি তোমাকে তুলে নিয়ে যাব। চ্যাং বলে, ওকে ছুঁয়ো না, ও কত টাকা নিয়েছে আমাকে বলো, আমি দিয়ে দিচ্ছি। শাওলং হেসে বলে, ও আচ্ছা, তুমি নায়ক সাজতে এসেছো, 50,000 টাকা তুমি দিতে পারবে? চ্যাং বলে, আমার স্কলারশিপ কয়দিনের মধ্যেই চলে আসবে। শাওলং বলে, তাহলে এই কাগজে সাইন করো, টাকা না দিতে পারলে আমি তোমার পা ভেঙে ফেলবো। চ্যাং সেখানে টিপসই দিয়ে দেয়। চ্যাং শাওলংকে বলে, আমি তোমাকে ভালোভাবে বলছি, কিছুদিন পরেই আমি এই শহরের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব, তাই ইউকে যদি তুমি আরেকবার ডিস্টার্ব করেছো আমি তোমাকে ছাড়বো না। শাওলং বলে, এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের ধান্দা শুধু টাকা। এরপর পরীক্ষার হল দেখানো হয়, সবাই পরীক্ষা দিচ্ছিল। তখন ইউ সেখানে একটা ছবি এঁকে দেয়। আসলে সে তো কোনো কিছুই পারে না। সবাই খাতা জমা দিয়ে দিলে ম্যাডাম একটু বাইরে যায়। তখন তং দেখতে পায় চ্যাংয়ের খাতাটা বাতাসে উড়ে জানালা দিয়ে চলে গেছে। তংয়ের মনে পড়ে আগের জন্মেও বিয়ে ছিল, আর ওইবার সে নিচে গিয়ে গাছের ওপর থেকে সেটা নিয়ে এসেছিল, এতে সে গাছ থেকে পড়েও যায়। পরে সে ওই পেপারটা ম্যাডামকে দিয়ে দিয়েছিল। বর্তমানে সে মনে মনে বলছিল, এইবার আমি তোমাকে তোমার রাস্তায় ছেড়ে দিয়েছি। সে পেপারটা জমা দিয়ে চলে আসে। তখন একটা মেয়ে বলে, এত তাড়াহুড়া করে কেন যাচ্ছ, চ্যাংয়ের জন্য খাবার কিনতে? তং বলে, ওর জন্য আমি কেন খাবার কিনতে যাব? চ্যাংয়ের ভীষণ রাগ হয়, তবে সে কিছুই বলতে পারে না। এরপর কয়েকদিন পর তং যখন অফিস রুমের বাইরে দিয়ে যাচ্ছিল, তখন শুনতে পায় দুজন স্যার ম্যাডাম কথা বলছে। ম্যাডাম বলতে থাকে, স্কলারশিপের টাকাটা চ্যাং পেল না, এক সাবজেক্টে ও 0 পেয়েছে, ওর খাতাই পাওয়া যায়নি। তখনই একটা মেয়ে এসে তংকে ধরে নিয়ে যায়। তং দেখতে পায় চ্যাং একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলে, তং, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তং বলতে থাকে, এগুলো তো আমার পছন্দের ফুল। চ্যাং বলে, আমি সবাইকে একটা কথা বলতে চাই, এইবার পরীক্ষায় আমি প্রথম হয়েছি। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি মিস্টার ঝ্যাং স্কলারশিপ নিয়ে আমার কাছে আসবে, তবে আমার এই সাফল্যের পিছনে একজন রয়েছে। সে ফুলের তোড়া নিয়ে সামনে গেলে তং হাত বাড়িয়ে দেয়, তবে চ্যাং ফুলের তোড়াটা ইউকে দেয়। চ্যাং বলে, আমি জানি তং তোমাকে অনেক বুলি করে, আজকে আমি ওর বিচার করব। সে সবাইকে বলতে থাকে, ইউয়ের মা অসুস্থ, ওর মায়ের চিকিৎসার জন্য ওর টাকা দরকার। তং এই সুযোগটা নিয়ে নিজের স্বার্থপরতার কারণে ওকে কিছু টাকা দিতে চায়, তবে এর বিনিময়ে ওকে স্কুল থেকে বের হয়ে যেতে বলে। তং বলে, একদমই না, ওই আমাকে ডেকেছে। চ্যাং বলে, তং, তুমি ভেবেছিলে তোমার কাছে একটু টাকা আছে বলে তুমি মানুষের সুখ শান্তি সব কেড়ে নিতে পারবে? একটু অপেক্ষা করো, আমি স্কলারশিপটা পাই, এরপর আমি দেখি তুমি কিভাবে ইউয়ের গায়ে হাত দাও। তং বলে, একটু জেগে ওঠো, আর ঘুমিও না, অনেক হয়েছে। সে বলে, একটু পরেই আমার স্কলারশিপের টাকা চলে আসবে, এরপর থেকেই একটার পর একটা স্পন্সরশিপ আমার কাছে আসবে, আমি কথা দিচ্ছি।
আজকের পর থেকে আমি যত টাকা ইনকাম করব সব ইউকে দিয়ে দেব। আমি ওকে রানীর মতো রাখবো। সবাই এই কথা শুনে হাততালি দিতে থাকে। তং চলে যেতে চাইলে চ্যাং গিয়ে তার হাত ধরে। সে বলে, আমি তোমাকে যেতে বলেছি? তং বলে, তোমার সঙ্গে খেলার আমার টাইম নেই। তবে চ্যাং তাকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে আরেকটা সুযোগ দিতে পারি, কিন্তু এই জন্য তোমাকে সবার সামনে ইউ এর কাছে ক্ষমা চাইতে হবে। তং বলে, আমি কেন ওর কাছে ক্ষমা চাইব? সে বলে, কারণ তুমি ওর আর আমার জীবনটা শেষ করে দিয়েছ। তং বলে, আমি তোমার সঙ্গে এতগুলো বছর ধরে আছি, তোমার খাতা কলম যা লাগে আমি দেই, স্কুলের প্রতিদিনের টিফিন আমি কিনে দেই, তুমি অসুস্থ হলে আমি ওষুধ কিনে দেই, তুমি আমার জন্য কি করেছো? চ্যাং বলে, তুমি আমার পেছনে না পড়ে থাকলে ইউ আমার সাথে থাকতো, সে আমার জন্য এগুলো করতো। আমি শুধু বলেছি তোমাকে ওর কাছে ক্ষমা চাইতে, সেটা তো অনেক কম হয়ে গেছে, তাই না? তং বলে, আমি চাইবো না। চ্যাং বলে, তাহলে তুমি স্কুল থেকে বেরিয়ে যাবে। সে জোরে জোরে বলতে থাকে, যেই মেয়ে টাকার বড়াই করে মানুষকে বুলি করে, সে কেন আমাদের ক্লাসমেট হয়ে থাকবে? সবাই বলতে থাকে, হ্যাঁ সত্যি, তংকে বের করে দেওয়া হোক। তারা তার গায়ে বিভিন্ন জিনিস ছুঁড়ে মারে। তংয়ের মাথা ফেটে যায়। সে চ্যাংকে বলে, হ্যাঁ আমি ভুল করেছি, আমার জীবনের সব থেকে বড় ভুল হলো তোমাকে ভালোবাসা। ইউ বলে, চ্যাং, যদিও তং আমাকে বুলি করে, আমাদেরকে আলাদা করতে চায়, তবে তারপরেও সে তো আমাদের ক্লাসমেট, আমরা ওর সঙ্গে এরকম করতে পারি না। চ্যাং তখন তার চুল ধরে বলে, আমার আর ইউ এর একটা জীবন নষ্ট করার এটাই ফল। তখনই ঘন্টা বাজাতে বাজাতে শাওলং সেখানে আসে। সে বলে, এই যে হিরো, আমরা টাকা নিতে এসেছি। তখন তার নজর পড়ে তংয়ের দিকে। চ্যাং বলে, শোনো, একটু পরেই আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো, তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। তংকে দিয়ে তোমাকে ইউ এর কাছে ক্ষমা চাওয়াতে হবে, তাহলে আমি তোমাকে আরও 5,000 টাকা বেশি দেব। এরা তখন জোর করে ধরে তংকে নিচে বসায়। চ্যাং ধীরে ধীরে তাকে বলতে থাকে, আগের জন্মে তুমি এই শাওলংকে দিয়েই ইউকে মারিয়েছিলে, এইবার ওকে দিয়েই আমি তোমার কাছে ক্ষমা চাওয়াচ্ছি, এটা তোমার কর্মফল। এবার সবার সামনে জোরে জোরে বলো, আই এম সরি। তং তাদেরকে ধাক্কা দিয়ে উঠে বলে, আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। সে তাদের এঙ্গেজমেন্টের ছবিটাকে ছিঁড়ে ফেলে। চ্যাং বলে, তাতে কি হয়েছে, ক্ষমা তোমাকে চাইতেই হবে। এরপর আবারও এরা জোর করে তাকে নিচে বসায়। তখনই সেখানে একটা গাড়ি আসে। এটাই মিস্টার ঝ্যাং। তাকে দেখে শাওলংরা তাড়াতাড়ি চলে যায়, কারণ মিস্টার ঝ্যাং গ্যাংস্টারদের একদমই পছন্দ করে না। একজন বডিগার্ড বলে, স্যার, আমরা কি ম্যাডামকে হসপিটালে নিয়ে যাব? ঝ্যাং বলে, না, দরকার নেই, ওরও একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। এরপর মিস্টার ঝ্যাং বলে, ক্লাস বাদ দিয়ে এখানে একটা মেয়েকে বুলি করছো, এই তোমাদের স্কুলের শিক্ষা? চ্যাং বলে, স্যার, আপনি ভুল ভাবছেন, এই মেয়েটা আমাদের একজনকে বুলি করেছে, তাই আমরা এর প্রতিবাদ করছি। আমাদের এক ক্লাসমেট ইউ এর মা অসুস্থ। তং তাকে সাহায্য করবে না ঠিক আছে, তবে সে তাকে সাহায্যের নাম করে স্কুল থেকে চলে যেতে বলছে। এই বয়সেই যদি ওর অবস্থা এই হয়, ভবিষ্যতে ও কেমন হবে চিন্তা করে দেখুন। মিস্টার ঝ্যাং বলে, তোমার নাম চ্যাং? সে বলে, হ্যাঁ, আমি এবার প্রথম হয়েছি, আপনি আমার কারণেই এসেছেন। মিস্টার ঝ্যাং বলে, তুমি রেজাল্ট দেখেছো? সে বলে, না, এখনো দেখিনি, আপনার জন্যই অপেক্ষা করছি। সবাই তার নামে হাতে তালি দিচ্ছিল, তবে যখনই সে পর্দাটা সরিয়ে ফেলে সবাই চুপ হয়ে যায়। চ্যাং বলে, স্যার, টাকাটা কি এখনই দেবেন নাকি মিটিং শেষ হয়ে গেলে তারপর দেবেন? তং বলে, আগে রেজাল্টটা নিজের চোখে দেখো, তারপর টাকার চিন্তা করো। চ্যাং দেখতে পায় প্রথম স্থানে রয়েছে চিনহুই নামে একটা ছেলে। সে বলে, এটা আবার কোত্থেকে আসলো, আমি তো প্রথম হওয়ার কথা। সে তখন নিজের নাম খুঁজে খুঁজে দেখতে পায় 22 নম্বরে রয়েছে। সে বলতে থাকে, এটা কি করে সম্ভব? তং বলে, এবার একটু বাস্তবতা দেখো, তুমি প্রথম নও। একটা মেয়ে বলে, শুনেছি চ্যাংয়ের নাকি একটা পেপার পাওয়া যাচ্ছে না। আরেকটা মেয়ে বলে, আমি দেখেছিলাম একটা পেপার গাছে আছে, আমি ভেবেছিলাম ময়লা কোনো কাগজ হবে। চ্যাংয়ের মনে পড়ে আগের জন্মে পরীক্ষা শেষে তং খোঁড়াতে খোঁড়াতে তার কাছে এসেছিল। চ্যাং বলে, পরীক্ষা দিয়ে তোমার এই অবস্থা কি করে হলো? তুমি একটু ইউ এর মতো শান্তশিষ্ট হতে পারো না? তং বলে, তুমি জানো আজকে আমি তোমার এঞ্জেল। চ্যাং বলতে থাকে, তং, আমি জানি এগুলো তুমিই করেছো, তুমিই হয়তো আমার পেপারের সঙ্গে কিছু একটা করেছো। সে ধীরে ধীরে বলতে থাকে, গত জন্মে এত কিছুর পরেও আমি তোমাকে বিয়ে করেছি, খাবার দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, পরনের কাপড় দিয়েছি, আর তুমি আমার সঙ্গে এরকমটা করলে? তং মনে মনে বলতে থাকে, আমি ছাড়া তুমি ওগুলো পেতে কোথায়? তং বলে, চ্যাং, ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তোমার আসল জায়গা আসলে কোথায়। চ্যাং এটা শুনে তাকে ধরে একটা থাপ্পড় মারে। তং তাকে মারতে যায়, তবে চ্যাং তার হাত ধরে ফেলে। সে বলতে থাকে, এই জীবনে তুমি আমাকে উন্নতি করতে দেবে না, তুমি আমাকে শেষ করে দিতে চাইছো। তবে তখন মিস্টার ঝ্যাংয়ের বডিগার্ড এসে তাকে একটা লাথি মারে।
মিস্টার ঝ্যাং তার মেয়েকে ধীরে ধীরে বলে, এই তোমার ফিয়ন্সে? চ্যাং বলতে থাকে, স্যার আপনি যেটা দেখছেন সেটা সত্যি নয়, আমিই প্রথম হয়েছি, আপনার আমার কথা বিশ্বাস করতেই হবে। মিস্টার ঝ্যাং বলে, আমি শুধুমাত্র রেজাল্ট দেখি, যে প্রথম হয়েছে দয়া করে সে বাইরে আসো। তখন চিনহুই বাইরে আসে। সে তংকে এসে বলে, আমি ট্রান্সফার হয়ে এখানে এসেছি, এটাই আমার এখানে প্রথম পরীক্ষা, আর এবারই আমি প্রথম হয়েছি। মিস্টার ঝ্যাং বলে, এই টাকাগুলো এখন থেকে তোমার। তখন চ্যাং উঠে বলে, তং, এই ছেলেটাকে? চিনহুই বলে, তুমি তাহলে চ্যাং? তোমার কারণেই তং হাঁটু গেড়ে বসে ভিক্ষা চাইছিল? আমি তো ভেবেছিলাম তুমি না জানি কি। চ্যাং বলে, একদম বাজে কথা বলবে না, তুমি কি জানো আমার ব্যাপারে? তখন ইউ বলে, হ্যালো, আমার নাম ইউ। চিনহুই বলে, আমার থেকে দূরে থাকো, আমার এইসব মেয়েদের দেখলে অ্যালার্জি হয়। চিনহুই মিস্টার ঝ্যাংকে এই টাকাগুলো তংয়ের নামে দান করে দিতে বলে। মিস্টার ঝ্যাং এরপর চলে যায়। তং চিনহুইকে বলে, তুমি কি মিস্টার ঝ্যাংকে চেনো? চিনহুই বলে, আমি একটা গরিব ঘরের ছেলে, এত ধনী লোককে কিভাবে চিনব? তং বলে, তুমি যদি গরিব হয়ে থাকো তাহলে এতগুলো টাকা দান করে দিলে কেন? চিনহুই বলে, আমার এখন টাকার দরকার নেই, তোমার নামে দান করতে বলেছি কারণ তোমার নামে স্কুলে অলরেডি অনেক রিউমার ছড়িয়ে আছে যে তুমি নাকি ধনী বলে গরিবদের বুলি করো। সে তার আঘাতে হাত দিতে চায়, তবে এরপর সংযত হয়ে বলে, চলো আমি তোমাকে স্কুলের মেডিকেলে নিয়ে যাই। তখন চ্যাং বলে, তং, তুমি ওর সঙ্গে কেন যাচ্ছ? তং বলে, কেন, আমার কারোর সঙ্গে যেতে হলে তোমার পারমিশন লাগবে নাকি? চ্যাং বলে, তুমি দেখেছ এই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, মিস্টার ঝ্যাং ওর সঙ্গে ভালো করে কথা বলেছে, তাই এখন ওকে সিরিয়াস করতে শুরু করেছে, তাই না? চিনহুই বলে, তাহলে ভালো রেজাল্টটা তুমি করতে। এদের মধ্যে মারামারি লেগে গেলে তং চ্যাংকে ধাক্কা মারে। চ্যাং বলে, তুমি ওর জন্য আমাকে ধাক্কা দিলে? সে চিনহুইকে বলে, পাগলের সঙ্গে ঝগড়া করে লাভ নেই। সে তাকে নিয়ে চলে যায়। ইউ চ্যাংয়ের হাত ধরলে চ্যাং এক চিৎকার করে ওঠে, এরপর বলে, সরি, আসলে আমি একটু রেগেছিলাম। ইউ বলে, তুমি তো স্কলারশিপ পেলে না, এবার আমরা কি করব? চ্যাং বলে, তুমি ভয় পেও না, 50,000 টাকা কয় টাকা? কিছুদিনের মধ্যেই দেখবে আমি সেটা ইনকাম করে ফেলবো। এরপর সে রাস্তায় রাস্তায় পোস্টার বিলি করতে শুরু করে। সে একজনকে বলে, আমি এবার কলেজ এন্ট্রান্স পরীক্ষায় প্রথম হয়েছি, আপনার বাচ্চার যদি টিউশনির প্রয়োজন হয় আমাকে বলতে পারেন। ওই লোক বলে, কলেজ এন্ট্রান্স পরীক্ষা তো এখনো হয়নি, মিথ্যা বলার আর জায়গা পাও না। চ্যাং এক মহিলাকে বলে, আপনার বাচ্চার কি টিউশনির প্রয়োজন? আমি পড়াবো, প্রতি সাবজেক্ট 5,000 টাকা। মহিলা তাকে বকা দিয়ে চলে যায়। তখন চ্যাং মনে মনে বলছিল, এগুলো কি হচ্ছে? আগেরবার তো এই টাকাই সবাই আমার কাছে টিউশনি পড়াতে চাইছিল। তখনই এরা দুজনও সেখানে আসে। তং মনে মনে বলছিল, চ্যাং, তুমি অপেক্ষা করছো কেউ এসে তোমাকে টিউশনির জন্য ভাড়া করে নিয়ে যাবে? তার মনে পড়ে আগেরবার চ্যাং তাকে বলছিল 2-1টা টিউশনি পড়াতে পারলে ভালো হতো, কিন্তু মানুষ এত কম টাকা বলে। এরপর তং তার এক কাজিনকে ফোন করে। সে বলে, তোমার বাড়িতে কাউকে পড়ানোর হলে আমার এক ক্লাসমেট আছে, তাকে নিয়ে যেও। ছেলেটা বলে, পার সাবজেক্ট 1,000 টাকা? তং বলে, না, পার সাবজেক্ট 5,000 টাকা। তুমি চিন্তা করো না, টাকা আমি দেব। ছেলেটা বলে, তাহলে টাকা তো তুমি দিয়ে দিলেই পারো সরাসরি। সে বলে, তুমি বুঝবে না, তোমাদের ছেলেদের আবার ইগো আছে, তোমরা সরাসরি মেয়েদের টাকা নাও না। বর্তমানে চ্যাং তংকে দেখে বলে, আমি জানি এই কাজটাও তুমিই করেছো, তাই না? তুমি হয়তো ছাত্রদের বাবা মাকে কিছু একটা বলেছ, যার কারণে এবার আর তারা আমাকে নিতে চাইছে না। তুমি এত খারাপ কি করে হলে? তুমি ভয় পাচ্ছ এই শহরের আমি সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব? ভয় পাচ্ছ আমার ভবিষ্যৎ অনেক ভালো হয়ে যাবে, এজন্য সব দিক থেকে আমাকে আটকে ফেলছো? আগের জন্মে আমি সত্যি একটা অন্ধ ছিলাম যে আমি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করেছি। তং তখন তাকে একটা থাপ্পড় মারে। সে ধীরে ধীরে বলে, যদি জানতাম যে তুমি এত খারাপ, আগের জন্মে আমি ভুলেও তোমাকে বিয়ে করতাম না। চ্যাং তাকে মারতে চায়, তবে তখন চিনহুই তাকে ধরে ফেলে। সে বলে, এই জন্মে আমাকে পাচ্ছ না, তাই এই ছেলেটাকে নিয়েছ না? তং বলে, আমি তোমার মতো এত নির্লজ্জ নই। চ্যাং বলে, আমি তোমাকে এখনো ক্ষমা করতে পারি। তুমি যেহেতু আমাকে টিউশনি করতে দেবে না, তাহলে আমার হয়ে তুমি টিউশনি করো, প্রতিদিন 20টা ক্লাস করাবে। চিনহুই বলে, তোমার দেখছি খিদা অনেক বেশি। সে বলে, 1 মাস পরেই কলেজ এন্ট্রান্স পরীক্ষা, আমি প্রথম হয়ে গেলে মানুষ আমার কাছে 10,000 টাকা দিয়েও পড়াবে। তং, এখন থেকেই তুমি কাজ শুরু করো, পরে তুমি আমার কাছে আসতে পারবে। তং, তুমি ছাত্র হিসেবে খুবই খারাপ, এক কাজ করো, তুমিই না হয় আমার কাছে পড়ো। তং বলে, কোনো দরকার নেই। চিনহুই, তুমি কি আমাকে পড়াবে? আমি তোমাকে ডাবল টাকা দেব। চিনহুই বলে, তোমাকে পড়ানোর কথা হলে আমি তো বিনা টাকাই পড়াতে পারি। চ্যাং বলে, দেখেছো কিভাবে কথা বলছে, ওর ইন্টেনশন কিন্তু ভালো না। তং বলে, তোমার থেকে তো ভালো, অন্তত ও আমার শরীরে তো আঘাত করবে না। চ্যাং বলে, অপেক্ষা করো,
কয়দিন পরেই আমি এই শহরের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব, আর ইউ হবে সব থেকে ধনী ব্যক্তির স্ত্রী। চিনহুই তাকে ধরে বলে, তুই কেমন মানুষ রে? ছোটবেলা থেকে এই মেয়েটা তোর খাতা কলম পেন্সিল সব কিনে দিয়েছে, তোর স্কুল ইউনিফর্মটা পর্যন্ত ওর টাকায় কেনা, তোর খাবার ওর টাকায় কেনা। তুই জানিস আমি তোকে কত হিংসা করতাম। চ্যাং বলে, ও কেন দিয়েছে? আমি চেয়েছি নাকি? আর তাছাড়া তুমি আমাকে হিংসা করলেই বা কি, ও কোনোদিনও তোমাকে পছন্দ করবে না। তং বলে, চিনহুই ওকে ছেড়ে দাও। চ্যাং বলে, দেখেছ, ও আমাকে ছাড়া বাঁচতেই পারে না। তং বলে, এই গাধার কাছে তুমি সময় নষ্ট করো না। তং বলে, চিনহুই, তুমি যেহেতু আমাকে পড়াবে, তোমাকে আমি ডাবল টিউশন ফিস দেব। এরপর থেকে স্কুলের ফিস সহ তোমার সকল খরচও আমি দেব। চ্যাং বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নিজের ফিয়ন্সেকে ছেড়ে অন্য ছেলেকে তুমি খরচ দেবে? তং বলে, একদম আজে বাজে কথা বলবে না, তুমি আর আমি শুধুমাত্র ক্লাসমেট। সে বলে, ঠিক আছে, দেখি তোমার খরচে তুমি কি জিনিস বানাতে পারো। আগের বার আমি প্রথম হয়েছিলাম, ও পারবে জীবনে প্রথম হতে? তোমার টাকা সব জলে ঢেলে দেবে। তং বলে, তাতে আমার কোনো সমস্যা নেই, শুধুমাত্র ও মানুষ থাকলেই চলবে। তোমাকে তো আর মানুষ বানাতে পারিনি। তোমার পেছনে ঢালা প্রত্যেকটা টাকা চাকু হয়ে আবার আমাকেই আঘাত করেছে। সে চিনহুইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শাওলং ইউকে বলতে থাকে, আমি নতুন বাড়ি বানাচ্ছি, তুমি পরীক্ষাটা দিলেই আমরা বিয়ে করে ফেলবো, ঠিক আছে? ইউ বলে, তুমি বাড়ি বানাচ্ছ, তাতে আমার কি? শাওলং বলে, বাড়িটা আমি তোমার নামে দেব, ওই চ্যাংয়ের সঙ্গে তুমি সময় নষ্ট করো না। ইউ বলে, না, তা হবে না, আমি ওর সঙ্গে এত সময় নষ্ট করেছি, এখন পর্যন্ত ওর থেকে একটা টাকাও আদায় করতে পারিনি, আর কয়দিন আমাকে অপেক্ষা করতেই হবে। শাওলং বলে, ঠিক আছে, এরপরেও যদি ও টাকা দিতে না পারে, তাহলে তোমার রাগ আমি ওর উপরে বের করব, ওর পা ভেঙে ফেলবো। তখনই চ্যাংয়ের মা সেখানে আসে, যে একটু অসুস্থ ছিল। সে বলতে থাকে, আজকালকার ছেলে মেয়েদের একটু লজ্জা শরমও নেই। ইউ তাকে দেখে চিনতে পারে যে এটা চ্যাংয়ের মা, তাই তারা সেখান থেকে চলে যায়। তখন চ্যাং আসে তার মায়ের কাছে আর বলে যে, তোমার কি হয়েছে? তার মা বলে, এগুলো তো পুরনো রোগ। চ্যাং মনে মনে বলছিল, আগের জন্মে মা আরও 10 বছর পরে মারা গিয়েছিল, এইবার আর আমি মায়ের কিছুই হতে দেব না। এরপর সে তার হাত থেকে বক্সগুলো নিয়ে বলে, মা, তোমাকে আমি বলেছি না এগুলো আর টোকাবে না, তুমি অসুস্থ, বাড়িতে বিশ্রাম করো। তার মা বলে, তঙের কি হয়েছে, ও কেন আসছে না? চ্যাং বলে, ও কি আগে আসতো? সে বলে, হ্যাঁ, ও তো প্রায়ই আসতো, কত কত জিনিস নিয়ে আসতো। তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট হয়ে আছে, তুমি ওর সঙ্গে ঝগড়া করো না। চ্যাং বলে, মা, ও একটা মেয়ে হলো, ভবিষ্যতে আমি তোমার জন্য ওর থেকেও অনেক ভালো ছেলের বউ নিয়ে আসবো। তঙের মা বলে, তুই এসব কি বলছিস? তঙের মা আমার বান্ধবী ছিল, ওর মা বেঁচে নেই, তোকেই তো ওর খেয়াল রাখতে হবে, তাই না? চ্যাং বলে, আমি ওকে অনেক সুযোগ দিয়েছি, ও নিজেই আমার থেকে দূরে সরে গেছে, এরপর ও আমার কাছে যতই ক্ষমা চাক, আমি আর ওকে আমার কাছে আনবো না। তার মা তখন আরও কাশতে শুরু করে। চ্যাং ওই কার্ডবোর্ডগুলো ফেলে দিলে চ্যাংয়ের মা বলে, না, এগুলো ফেলো না, এখন কেন জানি দাম কমে গেছে, আগে 100 টাকা কেজি বিক্রি করেছি, আর এখন 2 টাকাও নিচ্ছে না, তাই এখন জমিয়ে রাখতে হবে। এরপর সে পকেট থেকে একটা ওষুধ বের করে বলে, তং এই ওষুধটা দিয়ে গিয়েছিল, ওষুধটা অনেক ভালো, তং আর আসছে না, জানি না ওষুধটা আবার কবে না শেষ হয়ে যায়। তার মনে পড়ে আগের জন্মে সে ডাক্তারকে জিজ্ঞেস করেছিল তার মায়ের কি অবস্থা, তখন ডাক্তার বলেছিল তার মা সুস্থ আছে, কারণ সে শুরু থেকেই ওষুধ নিয়েছে, কিন্তু বর্তমানে সে দেখতে পায় তার মা অনেক কাশছে। সে তখন বলে, না, এই ওষুধের সমস্যা রয়েছে। সে তার মাকে ফেলেই তঙের কাছে চলে আসে। এসেই সে ওষুধটা রেখে বলে, তুমি আমার মাকে কি ওষুধ দিয়েছো? তুমি তাকে মেরে ফেলতে চাইছো? তং ওষুধ হাতে নিলে তার মনে পড়ে অনেক আগেই সে একটা হসপিটালে এসেছিল, মূলত তার বাবা একটা ওষুধ কোম্পানির মালিক, আর সেই সুবাদে এই হসপিটালটাও তাদেরই। সে এক ডাক্তারকে বলে, আঙ্কেল, শুনেছি আপনার কাছে ফুসফুসের ক্যান্সারের ওষুধ আছে। ডাক্তার বলে, তুমি ওই ওষুধ দিয়ে কি করবে? সে বলে, আমার তো ছোটবেলাতেই মা চলে গেছে, আমি চাই না চ্যাংও সেই কষ্টটা পাক, তাই ওই ডাক্তার ওষুধ তাকে দিয়ে দেয়। বর্তমানে তং বলে, এটার মধ্যে কি আছে তুমি পরীক্ষা করলেই তো পারো। ও আচ্ছা, আমি তো ভুলে গেছি, তোমার কাছে তো পরীক্ষা করার মতো টাকাও নেই। চ্যাং বলে, মা এই ওষুধ খেয়ে আরও অসুস্থ হয়ে গেছে, তুমি কেন মাকে মারতে চাইছো? সে বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে? চ্যাং বলে, এটাই তো প্রমাণ। তং তার সঙ্গে তর্ক না করে নিজের বই পুস্তক উঠাতে থাকে। চ্যাং বলে, আমি বুঝতে পেরেছি, আসলে তোমার নিজের মা নেই তো, তাই তুমি চাও আমিও যেন মা ছাড়া থাকি। তং তখন তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, আমার মা যখন বেঁচে ছিল তখন তোমাকে নিজের ছেলের মতো মনে করতো, তুমি এরকম কথা কি করে বলতে পারো? চ্যাং বলে, সবাই তো দেখলে, তাই না? ও মাকে বিষ দিয়ে মারতে চাইছে, এখন ধরা পড়ে গেছে, তাই এখন নাটক করছে। তখন সবাই বলতে থাকে,
টং হয়তো হিংসার কারণেই এমনটা করেছে, কারণ চ্যাং এখন তাকে ছেড়ে ইউকে চয়েস করেছে। টং এত খারাপ মেয়ে কিভাবে হলো? চ্যাং বলে, তোমরা তো আরো জানোই না, আমরা অনেক গরিব। মা কার্ডবোর্ড বিক্রি করেই সংসার চালায়। আগে কার্ডবোর্ডগুলো 100 টাকা কেজি বিক্রি হতো, আর এখন মানুষ 2 টাকায় নিচ্ছে। এই সবই টংয়ের কাজ। টং বলে, চ্যাং, বেশি দিন ভালো জীবন কাটিয়ে ফেলেছো তো, তাই নিজের আসল জায়গাটা ভুলেই গেছো। তুমি নিজে বুঝতে পারছো না কোনো মানুষ কেন কার্ডবোর্ড 100 টাকা কেজি কিনবে? চ্যাং বলে, আগে তো কিনেছে। তুমি আমার মায়ের জীবনটা শেষ করতে চাইছো। তোমার সমস্যা থাকলে আমার কাছে আসো, আমার মায়ের পিছনে কেন পড়েছো? টং বলে, আমি কি কারণে করব বলতে পারো? চ্যাং বলে, তোমার কাছে অনেক কারণ আছে, কারণ আমি এবার ইউকে বেছে নিয়েছি। তাই তুমি আমার পরীক্ষার পেপার নষ্ট করে দিয়েছো, আমাকে টিউশনি পড়াতে দিচ্ছ না, মাকেও খারাপ ওষুধ খাওয়াতে চাইছো, তুমি আমার জীবন শেষ করে দিতে চাইছো। টং বলে, আমি চাইছি না, তোমার জীবন আগে থেকেই শেষ। তোমার জন্মই হয়েছে গরিব ঘরে, নিচু জাতে। চ্যাং বলে, তুমি ভালো করেই জানো কয়দিন পর আমি ধনী হয়ে যাব, কিন্তু এখন আমার কাছে ক্ষমতা নেই, তাই তুমি এখন নিজের ক্ষমতা ব্যবহার করে আমাকে শেষ করতে চাইছো। টং বলে, তুমি তাহলে আমার নামে কেস করো, তোমার যা ইচ্ছা করো। চ্যাং বলে, কি দরকার? আমি তোমার মতো না, আমি তোমার জীবনটা শেষ করতে চাই না। তুমি আমার মাকে একটা ভালো হসপিটালে ভর্তি করে দাও, ভর্তুকি হিসেবে আমাকে 5 মিলিয়ন টাকা দাও, তাহলেই আমি তোমার নামে কোনো কেস করব না। তখন চিনহুই এসে বলে, তুমি তো আসলেই একটা দারুণ মানুষ, এতক্ষণ ধরে জ্ঞানের কথা বলেছ শুধুমাত্র টাকা চাওয়ার জন্য। টং বলে, চ্যাং, আমি তোমাকে 1 টাকাও দেব না, তোমার ক্ষমতা থাকলে পুলিশ ডাকো, আমার উপর কেস করো। চিনহুই বলে, তাই তো, আইন দেখে নেবে কাকে ছাড়বে আর কাকে ধরবে। চ্যাং বলে, টং, এবার তো এসব বন্ধ করো, তাই না? আমি জানি তুমি আমাকে ছাড়তে পারছো না, আমাকে পাওয়ার জন্য তুমি এইসব করছো, তবে এবার তুমি বেশি করে ফেলেছো। টং বলে, তুমি কি ভুলে গেছো আমাদের এঙ্গেজমেন্ট শেষ হয়ে গেছে? চ্যাং বলে, তুমি ইচ্ছে করে এঙ্গেজমেন্ট শেষ করেছো, এরপর আমার সামনে এই ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ শুধুমাত্র আমাকে রিগ্রেট করাতে, তাই তো? আমি তোমাকে শেষবার সুযোগ দিচ্ছি, এটাকে নষ্ট করো না। টংয়ের তখন কিছু একটা মনে পড়ে। সে বলে, চ্যাং, গতবার আন্টি অসুস্থ হয়ে মারা যায়, তোমার পুনর্জন্ম হয়েছে এতদিন হয়েছে, তুমি কি একবারও আন্টিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? চ্যাং চুপ করে থাকলে টং তাকে ধাক্কা দিয়ে চলে আসে। এসে দেখতে পায় চ্যাংয়ের মা এখন রাস্তায় পড়ে আছে। চিনহুই তাকে পিঠে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে। এরপর ডাক্তার বলে, এখন ওনার অবস্থা একটু ভালো। চ্যাং বলে, একটু ভালো করে দেখুন তো, একজন মাকে বিষ দিতে চেয়েছিল। ডাক্তার বলে, না, এমন কোনো সাইন তো নেই, উনি অজ্ঞান হয়ে গেছে কারণ উনি ওষুধ খায়নি। আপনি ওনার কে হন? সে বলে, আমি ওনার ছেলে। ডাক্তার বলে, তাহলে তুমি জানো না যে তোমার মা অ্যান্টিবায়োটিক নিচ্ছে? টং বলে, চ্যাং, তুমি কি ধরনের ছেলে? তোমার জীবনে কি ইউ ছাড়া আর কেউ নেই? সে চলে যেতে থাকলে চ্যাংয়ের মা উঠে পড়ে। সে বলে, চ্যাং কি তোমাকে বুলি করেছে? তুমি আমাকে বলো, আমি ওকে শিক্ষা দেব। তুমি কেন আমাকে দেখতে আসছো না? তোমাদের কিন্তু এঙ্গেজমেন্ট রয়েছে, সব জিনিস মনের মধ্যে রেখো না, কিছু কথা বলে দিতে হয়। টং বলে, আন্টি, কিছু কিছু মানুষ বললেও বোঝে না। সে চলে যেতে চাইলে চ্যাং বলে, তুমি আর কখনো আমার মায়ের কাছে আসবে না। তার মা বলে, তুমি এভাবে কেন কথা বলছো? সে তোমার ফিয়ন্সে। চ্যাং বলে, এখন আর ও আমার কেউ না। চ্যাং এসে টংয়ের হাত ধরে বলে, ভালো করে বলো, তুমি আমার মাকে কি ওষুধ দিয়েছো, তাহলে হয়তো আমি তোমাকে ক্ষমা করে দেব। টং বলে, কোনো দরকার নেই। চ্যাং তার হাত ধরে বলে, আমি জানি অনেক বছর তুমি অনেক শান্তিতে জীবন কাটিয়েছো, একজন বড় লোকের স্ত্রী হয়ে আরামে আয়েসে জীবন কাটিয়েছো, কিন্তু তুমি ভুলে যেও না তোমার আরামের দিনটা কিন্তু আমি তোমাকে দিয়েছিলাম। টং বলে, ও আচ্ছা, তারপর এখন আমাকে কি করতে হবে? সে বলে, আমার কাছে ক্ষমা চাও, তারপর আমার মায়ের নামে একটা বাড়ি কিনে দাও। আগের জন্মের মতোই যদি তুমি আমার মায়ের খেয়াল রাখো, তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। টং বলে, তার মানে তুমি জানতে যে আগের জন্মে আমি তোমার মায়ের খেয়াল রেখেছি, আমি একা একা তোমার মায়ের দেখাশোনা করেছি, কোনোদিন এজন্য তুমি আমার উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছো? চ্যাং বলে, তুমি শাশুড়ির সেবা করবে, এটা তো আইন। টং বলে, আমি আন্টির খেয়াল রেখেছি কারণ আমি মানুষ ভালো, অথচ তুমি নিজের মায়ের দেখাশোনা করনি। সে চলে যেতে চাইলে চ্যাং বলে, তুমি নিজের হাতে আমাদের এঙ্গেজমেন্ট শেষ করেছো, আজ যদি তুমি এখান থেকে চলে যাও তুমি কিন্তু আর ফিরে আসতে পারবে না। চ্যাংয়ের মা এ বিষয়ে জিজ্ঞেস করলে টং বলে, হ্যাঁ আন্টি, ওর আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। চ্যাংয়ের মা চ্যাংকে সেখানে হাঁটু গেড়ে বসতে বলে। চ্যাং বলে, মা, ওর মধ্যে কি আছে? আমি কোনো অন্যায় করিনি। চ্যাংয়ের মা বলে, এই এঙ্গেজমেন্ট টংয়ের মা নিজে করিয়েছিল। ছোটবেলায় সে তোকে এত ভালোবাসতো যে নিজের একমাত্র মেয়েকে তোর হাতে তুলে দিয়ে গিয়েছিল, তুই এটা কিভাবে করতে পারলি? সে অসুস্থ হয়ে গেলে টং তার কাছে আসে। সে বলে, আন্টি, মা নিশ্চয়ই চায় যে আমি সুখে থাকি,
একসাথে থাকলেই সুখে থাকা যায় না আন্টি। চ্যাংয়ের মা তখন তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলতে থাকে, আমি তোমার মায়ের ভরসা রাখতে পারলাম না। চ্যাং যখন ছোট ছিল তখন তার বাবা প্রতিদিন ড্রিঙ্ক করত। আমার জীবন নরক হয়ে গিয়েছিল। তোমার মায়ের সাহায্যের কারণেই আমরা মা ছেলে এখনও বেঁচে আছি। তোমার মা চলে যাওয়ার আগে আমি তাকে কথা দিয়েছিলাম আমি সারা জীবন তোমাকে দেখে রাখবো, অথচ এতগুলো বছর ধরে তুমিই আমাদেরকে দেখে রাখছো। তুমি আমাদের সংসারের কত খরচ দিয়েছ, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। সে কান্না করতে থাকলে চ্যাং বলে, মা, এগুলো তো আমি কখনোই শুনিনি। তার মা বলে, একদিন যদি জিজ্ঞেস করতি যে এত ভালো খাবার আসে কোথা থেকে, তাহলেই জানতে পারতি। তং বলে, আন্টি, অতীতের কথা নিয়ে আপনি আর কিছু বলবেন না। আপনি নিয়মিত ওষুধ খাবেন, কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন। তং এরপর বাইরে চলে যায়। চ্যাংয়ের মা কান্না করে বলতে থাকে, চ্যাং, তুমি আমাকে অনেক হতাশ করলে। চ্যাং বলে, মা, ও যেতে চাইলে যেতে দাও। তার মা বলতে থাকে, তুই কিন্তু এজন্য রিগ্রেট করবি। চ্যাং বলতে থাকে, ওর সঙ্গে জীবন কাটিয়ে আমি অনেক রিগ্রেট করেছি, এইবার আমি আর রিগ্রেট করব না। বাইরে আসলে চিনহুই বলে, তং, আমি সব কিছু শুনেছি, তুমি কি ঠিক আছো? তং বলে, মা আর আন্টি ছোটবেলার বন্ধু ছিল, আমি আসলে আন্টিকে কষ্ট দিতে চাইনি। চিনহুই বলে, তং, তোমার ওনাদের জন্য খারাপ লাগার কোনো কারণ নেই, তুমি ওনাদের জন্য যথেষ্টর চেয়ে বেশি করেছো, কিন্তু এই জন্য চ্যাং কোনো দিন তোমার উপর কৃতজ্ঞতা প্রকাশও করবে না। তং আজকে চ্যাংয়ের মাকে হসপিটালে নিয়ে আসার জন্য চিনহুইকে ধন্যবাদ জানায়। চিনহুই বলে, এটা একটা কাজ হলো, তবে তুমি যেহেতু আমার সকল খরচ বহন করছো, তাহলে বিনিময়ে আমার তোমাকে কিছু দেওয়া উচিত। আমি যদি এবার পরীক্ষায় প্রথম হই তাহলে কেমন হয়? তং মনে মনে বলছিল, আগের জন্মে আমি অনেকগুলো টিচার রেখেছিলাম চ্যাংকে পড়ানোর জন্য, কিন্তু এবার তো চ্যাংয়ের পুনর্জন্ম হয়েছে, সকল প্রশ্নের উত্তর ও জানে, এবার তো ও সহজেই প্রথম হতে পারবে। চিনহুই বলে, কি হলো, তোমার বিশ্বাস হচ্ছে না যে আমি পারবো? তং বলে, ঠিক আছে, তবে তুমি প্রেশার নিও না, তুমি যতটুকু পারবে তাতেই আমি খুশি। এরপর স্কুলে ম্যাডাম এসে তাদের সবাইকে বলতে থাকে, তোমাদের পরীক্ষার অ্যাডমিশন টিকিট চলে এসেছে, এগুলো কিন্তু সাবধানে রেখো। চ্যাং টিকিট ব্যাগে রাখতে রাখতে তংকে বলে, ওই দিন তুমি আমার মাকে অনেক রাগিয়ে দিয়েছ, এখনো সময় আছে, মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিও, নয়তো আমি যখন এই পরীক্ষায় প্রথম হয়ে যাব তখন আমি কিন্তু তোমার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। তং বলে, ঠিক আছে, তাহলে রেজাল্টের পরেই কথা হবে। বাইরে আসলে ইউ তাকে ডাক দেয়। চ্যাং বলে, আজ কেন তুমি ক্লাসে আসলে না? আজ অ্যাডমিশন টিকিট দিয়েছে, তোমার টিকিট আমি আমার কাছেই রেখেছি। ইউ বলে, তুমি কি শিওর তুমি পরীক্ষায় প্রথম হবে আর প্রথম হওয়ার প্রাইজ জিততে পারবে? চ্যাং বলে, অবশ্যই। সে মনে মনে বলতে থাকে, আগের জন্মের সব উত্তর আমার মনে আছে, এইবার আমাকে কে হারাবে? এরা সাইকেলে করে যাচ্ছিল, তখন ইউ এর নজর পড়ে অ্যাডমিশন টিকিটের ওপর। সে দুটো অ্যাডমিশন টিকিটই ছিঁড়ে ফেলে। এরপর বলে, চ্যাং, তুমি খুশি তো? চ্যাং বলে, অনেক খুশি। এরপর দেখা যায় পরীক্ষার আর 10 দিন বাকি আছে। চ্যাং ইউ এর সঙ্গে ইন্টারনেট ক্যাফেতে গেম খেলছে, অন্যদিকে এরা দুজন পড়ালেখা করছে। এরপর এরা দুজন ড্রিঙ্ক করছিল। চ্যাং ড্রাঙ্ক হয়ে বলে, ইউ, 2টা জীবন কাটানোর পর এটা আমার জীবনের সেরা দিন, তুমি চিন্তা করো না, আমি অবশ্যই প্রথম হব, তোমাকে আমি এই পৃথিবীর সবথেকে সুখী মেয়ে বানাবো। এরপর পরীক্ষার দিন চ্যাংয়ের ঘুম ভাঙে। সে তাড়াহুড়া করে নিজের জিনিসপত্র নিয়ে পরীক্ষা দিতে আসে, তবে সিকিউরিটি তাকে আটকে দেয়। চ্যাং বলে, আমি স্টুডেন্ট। সে তার অ্যাডমিশন টিকিট দেখতে চায়, তবে চ্যাং সেটা দেখাতে পারে না। সিকিউরিটি তখন তাকে ভেতরে যেতে দেয় না। এদিকে এরা পরীক্ষা দিয়ে বাইরে আসে। পরীক্ষা কেমন হয়েছে সেই বিষয়ে তং কথা বলছিল, তখনই চ্যাং এসেই তাকে একটা থাপ্পড় মেরে দেয়। তং বলে, তোমার কি হয়েছে? সে বলে, নাটক বন্ধ করো, তুমি ভয় পেয়েছিলে যে আমি প্রথম হয়ে যাব, এজন্য আমার অ্যাডমিশন টিকিটই তুমি নষ্ট করে ফেলেছো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি এভাবে আমাকে শেষ করতে চাইছো? তং বলে, এই কয়দিন আমাদের মধ্যে কোনো দেখাই হয়নি। চ্যাং বলে, তুমি না নিলে কে নেবে? সে বলতে থাকে, তুমি আমার জীবনটা শেষ করতে চাইছো তাই না? তং বলে, তোমার গায়ে থেকে অ্যালকোহলের গন্ধ আসছে, এই কয়দিন তুমি নিশ্চয়ই ইউ এর সঙ্গে সময় নষ্ট করছিলে। ইউ বলে, তুমি এভাবে কেন কথা বলছো? আমি চ্যাংকে নিয়ে সময় নষ্ট করিনি, ও যেন বেশি প্রেশার না নেয়, তাই আমি ওকে একটু রিল্যাক্স করতে সাহায্য করেছি। চ্যাং বলে, ইউ, তুমি ওর সঙ্গে কথা বলো না, ও মানুষের ভালো চায় না। তং বলে, তুমি এখানে সময় নষ্ট না করে আরেকবার অ্যাডমিশন টিকিটের জন্য আবেদন করো, একটা পরীক্ষা গেছে 4th সাবজেক্ট, এখনও তুমি পাশ করতে পারবে। তং চলে যেতে চাইলে ইউ তার পায়ে পড়ে। সে বলে, দয়া করে চ্যাংয়ের অ্যাডমিশন টিকিট দিয়ে দাও, আমি জানি তুমি ওকে পছন্দ করো, আমি ওকে তোমাকে দিয়ে দেব, কিন্তু এভাবে তুমি ওর ভবিষ্যৎ নষ্ট করে দিও না। তং বলে, তুমি কি করছো? সে বলে, তোমার তো সব আছে, তোমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে,
তুমি চ্যাংয়ের পিছনে লেগো না। তুমি চাও আমি যেন চলে যাই, ঠিক আছে আমি চলে যাব, তবে তুমি চ্যাংকে ছেড়ে দাও। তং বলে, তোমার অভিনয় তো অনেক সুন্দর। চ্যাং ইউকে বলে, আমরা ওর কাছে কেন নত হব, ওর জন্য অলরেডি আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। ইউ তখন ওয়ালের সঙ্গে নিজেকে ধাক্কা দিতে যায়, তবে তখন চ্যাং এসে তাকে বাঁচিয়ে নেয়। সে বলে, তুমি এত বোকা কেন, আমি এত কষ্টে তোমাকে নিজের কাছে রেখেছি। টং চলে যেতে চাইলে চ্যাং বলে, ইউ তোমার কাছে এভাবে ভিক্ষা চাইলো, তুমি আর কি চাও? টং বলে, আমি শেষবার বলছি, তোমার অ্যাডমিশন টিকিট আমি নেইনি। চ্যাং বলে, আসলে আগের বার আমি তোমার সঙ্গে অনেক বেশি ভালো ব্যবহার করে ফেলেছি। আমি যদি জানতাম যে তুমি এত খারাপ, আমি তোমাকে ওইভাবে মারতাম না। চিং হুই তখন তাকে আঘাত করে। সে বলে, আর তুই, টং তোকে কয় টাকা দিয়েছে? টং তাকে চুপ করতে বললে চ্যাং বলে, আমি তোমাকে বলে রাখছি, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার কাছ থেকে যা কিছু নিয়ে যাচ্ছ তা সব আমি ফিরিয়ে নেব একদিন। টং চলে যেতে চাইলে চ্যাং দেখতে পায় সামনে থেকে একটা গাড়ি আসছে। সে তখন টংকে একটা ধাক্কা দেয়, তবে ওই সময় চিনহুই তাকে ধরে ফেলে। তারা দুজন একসাথে রাস্তার উপর পড়ে যায়, যাতে করে চিনহুই হাতের কবজিতে ব্যথা পায়। চিনহুই বলে, টং, এই জীবনে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এরপর তারা উঠলে টং তার হাত দেখে বলে, তোমার হাতের অবস্থা তো খুবই খারাপ, তুমি বাকি পরীক্ষা কিভাবে দেবে? টং তাকে হসপিটালে নিয়ে যায়। একটু পরে তারা আবারও একটা পরীক্ষা দিচ্ছিল, যেখানে চিনহুইর হাত অনেক ব্যথা করছিল, তাই সে বাম হাতে লেখার চেষ্টা করে। অন্যদিকে ইউ আজকেও পেপারে ছবি আঁকতে শুরু করে। এদিকে চ্যাং মনে মনে বলছিল, প্রশ্ন আগের মতোই আছে, এখানের সব উত্তর আমার জানা, এখনও আমি ভালো রেজাল্ট করতে পারবো। এরপর চ্যাং বাড়িতে আসলে দেখতে পায় তার মা অসুস্থ। সে বলে, পরীক্ষা কেমন হয়েছে? চ্যাং বলে, খুবই ভালো হয়েছে, আমার পূর্বপুরুষরা আমাকে নিয়ে গর্ব করবে। তার মা জিজ্ঞেস করে, টংয়ের পরীক্ষা কেমন হয়েছে? সে বলে, মা, ওর কারণে আমি একটা পরীক্ষা দিতে পারিনি। তার মা ওই ওষুধটা খেতে চাইলে চ্যাং বলে, মা তুমি এই ওষুধটা খেও না, কে জানে এটা সত্যিই কোনো ভালো ওষুধ না খারাপ ওষুধ, একবার আমাকে ধনী হতে দাও, আমি নিজেই তোমাকে এরকম ওষুধ কিনে এনে দেব। এরপর কয়েকদিন পরের সিন দেখানো হয়। টিচার বলে, আজকেই রেজাল্ট দেবে, সবাই যেন প্রস্তুত হয়ে যায়। চিনহুই বলে, টং তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে? সে বলে, আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, তবে জানি না ভর্তি হতে পারবো কিনা। সে মনে মনে বলতে থাকে, গত জন্মে চ্যাংয়ের জন্য আমি অন্য ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। চিনহুই বলে, তুমি চিন্তা করো না, তুমি অবশ্যই পারবে। টং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? সে বলে, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। টং তাকে কিছু বলতে গেলে চ্যাং বলে, রেজাল্ট এখনো বের হয়নি, আর এখানে দুই গাধা শুরু করে দিয়েছে স্বপ্ন দেখা। টং, আমার মনে আছে, আগের বার তুমি এমন রেজাল্ট করেছিলে, একটা সামান্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলে। আর তুমি, আগের বারের পরীক্ষাটা ছিল স্কুলের ভেতরে, সেখানে টং আমার জায়গা তোমাকে দিয়ে দিয়েছে বলে এবারও তুমি তাই পারবে নাকি? এটা একটা পাবলিক পরীক্ষা, এখানে শুধুমাত্র নিজের যোগ্যতা চলে। টং বলে, হ্যাঁ সত্যি কথা, এখানে শুধুমাত্র নিজের যোগ্যতা চলে। তো তোমাকে আমি ভালো করে জিজ্ঞেস করি, তুমি কি উত্তরপত্র জমা দেওয়ার আগে সেট ভালো মতো দেখে নিয়েছিলে? তার মনে পড়ে আগের বার চ্যাং ভুল সেটে দাগ দিয়েছিল, তখন সে তাকে বলে দিয়েছিল যে তুমি ভুল জায়গায় দাগ দিয়েছো, তাই চ্যাং সেটা ঠিক করে নেয়। টং মনে মনে বলতে থাকে, মনে হচ্ছে এবারও তুমি সেই ভুলটাই করেছো। তখনই বলা হয় রেজাল্ট চলে এসেছে, তাই তারা সবাই বাইরে চলে আসে। চ্যাং বাইরে এসে বলতে থাকে, যদিও আমি একটা পরীক্ষা দেইনি, কিন্তু বাকি পরীক্ষাগুলোয় যেরকম রেজাল্ট করেছি তাতে সর্বমোট নাম্বার আমার সবার থেকে বেশি ওঠার কথা। ইউ বলে, চ্যাং আমার রেজাল্ট অনেক খারাপ হবে, আমি হয়তো তোমার সঙ্গে এক ইউনিভার্সিটিতে থাকতে পারবো না। চ্যাং বলে, তুমি চিন্তা করো না, আমি প্রিন্সিপালদের বলে তোমাকে অবশ্যই আমার সাথে নিয়ে যাব। এরপর সে বলে, সবাই চিৎকার করে বলো, প্রথম হয়েছে কে? তারা বলে, প্রথম হয়েছে চিনহুই। এটা শুনে টং দৌড়ে আসে, সে তো অনেক খুশি হয়ে যায়। সে বলে, তুমি তো অনেক ভালো ছাত্র। চ্যাং তখন সামনে এসে বলতে থাকে, আমার নাম কোথায়? সে পাগল হয়ে নিজের নাম খুঁজতে থাকে। সে গিয়ে দেখতে পায় সে সবার শেষে। সে বলতে থাকে, এটা কি করে সম্ভব? আমি তো প্রথম হওয়ার কথা, আমি চ্যাম্পিয়ন, এটা তো হওয়ার কথা না। সে কাগজগুলো নামিয়ে ফেলে, এরপর বলে, এইসব তুমি করেছো না টং? অন্যান্য ক্লাসমেটরা বলে, এটা কি করে সম্ভব, এটা একটা পাবলিক পরীক্ষার রেজাল্ট। টং বলে, একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করো, এটা একটা পাবলিক পরীক্ষার রেজাল্ট, এটা কেউ চাইলেই বদলাতে পারবে? যেই ফলাফলটা এসেছে এটাই তোমার আসল যোগ্যতার ফলাফল। সে বলে, অসম্ভব। টং, তুমি আমাকে এভাবে শেষ করতে চাইছো? টং বলে, চ্যাং তুমি এখনো বুঝতে পারছো না, তুমি যা পেয়েছিলে তা আমারই দেয়া ছিল। চ্যাং বলে, ভুল, তুমি যা পেয়েছিলে সেগুলো আমার দেয়া ছিল। তুমি একটা মেয়ে, সারাদিন বাড়িতে পড়ে থাকতে, শপিং করতে, রান্না করতে আর খেতে, তোমার কি যোগ্যতা আছে আমাকে এগুলো বলার? টং বলে, কারণ তুমি আমাকে বিয়ে করেছিলে।
পৃথিবীর সব স্ত্রী এভাবেই থাকে। তবে তোমার এই জীবনে তো আমি আর নেই, তাই এই জীবনটা তুমি ভালো করে কাটিও। এই বলে সে সেখান থেকে চলে যায়। চিনহুই বলে, চ্যাং, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি অকৃতজ্ঞ না হলে আমি তংকে পেতাম না। ইউ চ্যাংয়ের কাছে আসলে চ্যাং বলে, তুমি এখন যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। ইউ বলে, তুমি মন খারাপ করো না, আমি তো আছি তোমার সাথে। ইউ শাওলংয়ের কাছে আসলে শাওলং বলে, কিছু পেলে? শুনেছি যে প্রথম হবে স্কুলের পক্ষ থেকে নাকি তাকে টাকা দেওয়া হবে। ইউ বলে, প্রথম? ওর এত যোগ্যতা আছে? আমি শুধুই ওর পেছনে এত সময় নষ্ট করলাম। তুমি 2 দিন পর ওর কাছে টাকা চাইতে আসবে, যদি ও না দিতে পারে তাহলে ওর হাত পা ভেঙে ফেলবে। শাওলং বলে, ঠিক আছে। এরপর ইউ চোখে ড্রপ দিয়ে কান্না করছিল। চ্যাং বলে, তুমি কান্না করছো কেন? তং কি তোমাকে আবারও বুলি করছে? সে বলে, মায়ের অবস্থা খুবই খারাপ, আমার কাছে কোনো টাকাই নেই, আমি এবার কি করব? সে বলে, আমার কাছেও তো টাকা নেই, থাকলে আমি তোমাকে দিতাম। তখন ইউ হাতে ইশারা দিলে এরা সবাই সেখানে আসে। চ্যাং বলে, দেখো এখন আমার কাছে টাকা নেই, আমাকে আর একটু সময় দাও, আমি পরে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। শাওলং বলে, আগের বারও তো তুমি একই কথাই বলেছিলে। চ্যাং বলে, আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, কয়েক মাসের মধ্যেই অনেক টাকা হবে। শাওলং বলে, কিন্তু আমার কাছে তো এত সময় নেই, তোমাকে এখনই টাকা দিতে হবে, নইলে তুমি এই মেয়েটাকে আমাকে দিয়ে দাও। চ্যাং তখন বলে, আমার কাছে টাকা আছে। সে তার পকেট থেকে 10,000 টাকা বের করে দেয় আর বলে, আমার কাছে এটাই আছে, এটা দিয়েই আমি ব্যবসা শুরু করতে চেয়েছিলাম। শাওলং আর তার লোকেরা তখন তাকে অনেক মারে। শাওলং বলে, এরপর যদি বাকি টাকা দিতে না পারিস তোর পা আমি সত্যি ভেঙে ফেলবো। শাওলং চলে যেতে থাকলে ইউ তাকে দেখে হাসে। এটা আবার চ্যাং দেখে ফেলে। সে বলে, ইউ, তুমি ওর দিকে তাকিয়ে হাসছিলে কেন? ইউ বলে, তুমি আমাকে সন্দেহ করছো? ওই ছেলেগুলো আমাকে এত বুলি করে, আমি ওদেরকে এত ঘৃণা করি, আমি কেন ওদেরকে দেখে হাসবো? চ্যাং তখন তার কাছে ক্ষমা চায়। ইউ বলে, তুমি একটু আগে বললে কিছু ব্যবসার কথা, কি ধরনের ব্যবসা? চ্যাং বলে, ই-কমার্স, ভবিষ্যতে সেটা অনেক বেড়ে যাবে, তুমি চিন্তা করো না, আমার কাছে অনেক টাকা চলে আসবে। কিন্তু এখন আমার কাছে বিজনেস শুরু করার মতো কোনো টাকাই নেই। ইউ, তোমার কাছে কি কিছু টাকা হবে? সে বলে, আমি টাকা কোথায় পাবো? চ্যাং বলে, ঠিক আছে, আমি অন্য একটা ব্যবস্থা করছি, তবে তুমি একদমই ভয় পেও না, আমাদের ভবিষ্যৎ খুবই ভালো হবে, দেখো। এদিকে তং চিনহুইকে বলে, আজ আমি তোমাকে ডেকেছি একটা ব্যবসার কথা বলতে, তুমি কি আমাকে সাহায্য করবে? চিনহুই বলে, কি ধরনের ব্যবসা? সে বলে, ই-কমার্স, তুমি হয়তো এই ব্যাপারে শোনোনি, তবে ভবিষ্যতে এটার অনেক চাহিদা হবে। চিনহুই বলে, ঠিক আছে, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। সে তার চুল ঠিক করে দিচ্ছিল, তখনই সেখানে খাবার ডেলিভারি করতে আসে চ্যাং। সে তংকে বলে, এজন্যই তো তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছিলে, আসলে তুমি অন্য একজনকে পেয়ে গেছো। তং বলে, তুমি শুধু আমার সামনে কেন আসো বলো তো? চ্যাং বলে, আমি তো বলবো তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো, তুমি কি এমন কাউকে খুঁজছো যে ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারবে, একজন সাকসেসফুল ম্যান, একজন সাকসেসফুল পুরুষ? তং বলে, সাকসেসফুল পুরুষ? তুমি কি নিজের কথা বলছো? এরপর সে তার ডেলিভারি ম্যানের পোশাকের দিকে তাকিয়ে থাকে। চ্যাং বলে, তুমি কিন্তু আমাকে অপমান করছো। সে বলে, না, একদমই না, আমি আসলে তোমার মতো এরকম ওভার কনফিডেন্ট কাউকে দেখিনি। চ্যাং বলে, আগে তুমি আমার পেছনে মাছির মতো পড়ে থাকতে, এখন কি নতুন মধু পেয়ে গেছো? তং তার মুখে কফি ঢেলে দেয়। এরপর সে চলে যেতে চাইলে চ্যাং বলে, আমি খুব শীঘ্রই ব্যবসা শুরু করছি, তোমার কাছে এখনো সময় আছে, আমি কিন্তু সাকসেসফুল হয়ে গেলে তুমি আর আমার কাছে ফিরতে পারবে না। তং বলে, তোমার এই সুযোগটা তুমি ইউকে দাও, আমার লাগবে না। চ্যাং বলে, এত বড় কথা তুমি কি নিয়ে বলছো? আমার সঙ্গে থাকলে সারাক্ষণ শপিং করতে, ওর সঙ্গে থাকলে তো তুমি 3 বেলা ভাতও খেতে পারবে না। তং বলে, 3 বেলা না পারলে 2 বেলা খেলাম। চ্যাং, তুমি না হয় নিজের চিন্তা করো। তং বলে, সরি চিংহুই, তোমাকে এগুলো শুনতে হলো। চিংহুই কিছু বলতে চাইলে তং বলে, চিংহুই, একটা সম্পর্ক আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি এখন কোনো সম্পর্কে জড়াতে চাই না। চিংহুই বলে, ঠিক আছে, তুমি যত সময় নিতে চাও নিতে পারো, আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। তং বলে, আমরা বরং ব্যবসার কথা বলি। এরপর দেখা যায় চ্যাংকে একটা অফিস থেকে বের করে দেওয়া হচ্ছে। লোকটা বলে, এইরকম রেজাল্ট নিয়ে এখানে এসেছো ইনভেস্টমেন্ট চাইতে? এরপর চ্যাং বাইরে বসে খাবার খাচ্ছিল আর বলছিল, এগুলো কেন হচ্ছে? আগের জন্মে তো নিজের ইচ্ছায় সবাই আমার সঙ্গে কাজ করতে চাইতো। সে মনে করে সে একবার বাড়িতে এসে তংকে বলে, মিস্টার ঝ্যাং আমার সঙ্গে কাজ করতে রাজি হয়েছে। তং বলে, সেটা তো খুব ভালো হয়েছে। চ্যাং বলে, তুমি এত শান্ত কেন? মনে হচ্ছে যেন আগে থেকেই জানতে। তং বলে, আসলে আমি একটা কথা তোমাকে বলিনি। চ্যাং বলে, বলতেও হবে না, তোমার যে ফালতু কথা, তুমি আমার পোশাক রেডি করো।
আমাকে বড় বড় লোকের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যেতে হবে। বর্তমানে সে বলতে থাকে, তাহলে কি তংয়ের কারণে হয়েছিল? সেটা কি করে সম্ভব? তখনই তং তার পাশ দিয়ে যায়। সে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমিও কি ইনভেস্টমেন্ট নিতে এসেছো? সে বলে, তুমি এই কোম্পানিগুলোকে কি বলেছো? আগের জন্মে এরা আমার সঙ্গে কাজ করার জন্য মরিয়া হয়ে গিয়েছিল, আর এখন আমার চেহারাও দেখতে চাইছে না। তং বলে, কারণ এখন তোমার কোনো যোগ্যতা নেই। আগের জন্মে তুমি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছিলে, তাই সব কোম্পানিই তোমাকে নিতে চেয়েছিল। সে মনে মনে বলতে থাকে, তার চেয়েও বড় কথা, আমার বাবা নিজেই তোমার উপর ইনভেস্টমেন্ট করেছিল। চ্যাং বলে, তুমি তো আমাকে শেষ করেছো। তং বলে, কিভাবে শেষ করলাম? তোমার পরীক্ষা কি আমি দিয়েছিলাম? তুমি ভুল সেট ভরাট করে চলে আসবে, তাতে আমার দোষ কি? চ্যাং বলে, আগের জন্মে সবকিছু এত সুন্দরভাবে হয়ে গেল, এই জন্মে যদি তুমি ঝামেলা না করতে তাহলে এত ঝামেলায় পড়তে হতো আমাকে। তং যেতে চাইলে সে তার হাত ধরে রাখে। তখন চিংহুই এসে তাকে সরিয়ে দেয়। তং বলে, চিংহুই, এখানে সময় নষ্ট করো না, আমাদেরকে মিস্টার ঝ্যাংয়ের কাছে যেতে হবে। এটা শুনে চ্যাংও তাদের পেছনে পেছনে যায়। এরপর এরা মিস্টার ঝ্যাংয়ের কাছে আসে। তং বলে, আমরা নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, যার নাম ই কমার্স। আমি চাই আপনি সেখানে ইনভেস্ট করবেন। ঝ্যাং বলে, এত এত কোম্পানি রয়েছে, আমি তোমার উপরেই কেন ইনভেস্ট করব? চিংহুই তখন তাদের পুরো ব্যবসাটা সুন্দর করে বুঝিয়ে বলে। মিস্টার ঝ্যাং বলে, ঠিক আছে, তাহলে তোমাদের দুজনের শেয়ারের কোম্পানি? চিংহুই বলে, না, কোম্পানির 90% শেয়ার হলো তংয়ের, বাকি 10% আমার। মিস্টার ঝ্যাং বলে, এত ভালো একটা ব্যবসা তুমি 90%ই ওকে দিয়ে দিচ্ছ? চিংহুই বলে, ও যদি জোর করে আমাকে 10% না দিত তাহলে আমি সেটাও নিতাম না, কারণ এই পর্যন্ত আসতে ও আমাকে অনেক সাহায্য করেছে। মিস্টার ঝ্যাং তো এই কথায় অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে চ্যাং চলে আসে। সে বলে, দয়া করে আপনি ওদেরকে টাকা দিবেন না। ঝ্যাং বলে, এখন আমার কাজ কি তোমার পারমিশন নিয়ে করতে হবে? সে বলে, আপনি ভুল বুঝছেন, তং আর চিংহুই ভীষণ খারাপ, ওদের এখানে ইনভেস্ট করলে আপনার লস তো হবেই, হতে পারে ওরা আপনাকে ফাঁসিয়েও দিতে পারে। মিস্টার ঝ্যাং বলে, তোমার কথার মানে কি? তখন সে বলে, আসলে কিভাবে যে বলি, তং আগে সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকতো, আমি ওকে পছন্দ করি না বলে ও আমাকে শেষ করে দিতে চাইছে, আর এই চিংহুই ছেলেটাকে ও ভাড়া করে এনেছে আমাকে জেলাস ফিল করানোর জন্য। এরকম মানুষের সাথে কাজ করার আগে আপনি একটু ভেবে দেখবেন, বিশেষ করে তং। সে তংকে একটা গালি দিলে ঝ্যাং তো ভীষণ রেগে যায় আর গার্ড দিয়ে এখনই তাকে বের করে দিতে বলে। সে চলে গেলে মিস্টার ঝ্যাং বলে, তোমাদের কোম্পানিতে আমি 100 মিলিয়ন ইনভেস্ট করব। কোম্পানি যেহেতু শুরু করছো, বড় করে করো। এরা দুজন তখন অনেক খুশি হয়ে যায়। এরপর একটা নতুন কোম্পানিতে ম্যানেজারের জন্য চাকরি নিতে আসে চ্যাং। সে নিজের কাগজপত্র দেখায় আর বলে, আপনারা যে কাজের জন্য লোক খুঁজছেন, আমার মনে হয় আমি একদম পারফেক্ট। HR এর মেয়েটা বলে, হ্যাঁ সত্যি, আপনার মতো একজন ক্যান্ডিডেট আমরা খুঁজছি। তখনই তং এসে বলে, লোক পেলে? চ্যাং ঘুরে দেখে, এটা তো তং। চ্যাং বলে, এই কোম্পানি তোমার? তুমি জানো আগের বার আমার ই কমার্সের বিজনেস ছিল, তাই এবার তুমি ই কমার্সের বিজনেস খুলেছো, তুমি আমার সফলতা নিয়ে যেতে চাইছো? তং বলে, সফলতা এত সহজ নয়, তুমি কি ভুলে গেছো প্রথমবার তোমার কেমন লস হয়েছিল? চ্যাং বলে, হ্যাঁ, প্রথম বছর হয়তো আমার লস হয়েছিল, কিন্তু পরের বছর থেকেই তো আমি সফল হয়ে গিয়েছিলাম, তাই না? তং বলে, এত সহজ ছিল না। তং মনে করে সে গলায় চাকু ধরে বলছিল, বাবা, চ্যাংয়ের বিজনেস খুবই খারাপ যাচ্ছে, তোমাকে ওকে সাহায্য করতেই হবে। তার বাবা বলে, তুমি দয়া করে চাকুটা ফেলে দাও, এরপর আমার সঙ্গে কথা বলো। তং বলে, না, আপনাকে কথা দিতে হবে, আপনি ওর কোম্পানিতে ইনভেস্ট করবেন, আপনার যত পার্টনার আছে সবাইকে দিয়ে ইনভেস্ট করাবেন, আরও ভালো ভালো পার্টনার তাকে জোগাড় করে দেবেন। তার বাবা বলে, ঠিক আছে, আমি সব করব। সে তার হাত থেকে চাকুটা নিয়ে নেয়। এরপর তার বাবা কান্না করতে শুরু করে। তং বলে, বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি ওকে কষ্টে দেখতে পারি না। বর্তমানে চ্যাং বলে, তং, তোমার যে ব্রেন, তুমি এই কোম্পানি কয়দিন চালাবে বলো? এরকম কোম্পানির অভিজ্ঞতা আমার রয়েছে, তুমি আমাকে কোম্পানির 60% শেয়ার দিয়ে দাও, আমি তোমার হয়ে কোম্পানি চালিয়ে দেব। তং বলে, তারপর আমি কি করব? চ্যাং বলে, তুমি বাড়িতে বসে থাকবে আর টাকা গুনবে। তং বলে, আমার খোলা কোম্পানি আমি তোমাকে কেন দেব? সে বলে, কারণ একমাত্র আমি ই কমার্স ভালো বুঝি, আমি ছাড়া তোমার শুধু লসই হবে। তং বলে, আর আমি যদি রাজি না হই? সে বলে, তাহলে অপেক্ষায় থাকো, কবে তোমার কোম্পানি ডুবে যাবে, খাবারের জন্য তুমি ভিক্ষা চাইবে। তং তাকে বের করে দিতে বলে। চ্যাং বলে, ঠিক আছে, কিন্তু তুমি যে আমার আইডিয়া কপি করে নিজে একটা ই কমার্সের বিজনেস খুললে, সেটার ভর্তুকি তুমি আমাকে দেবে না? তং বলে, তুমিও খোলো, তোমাকে আমি না করেছি নাকি? সে বলে, আমি কোথায় পাবো এত টাকা? তং বলে, কেন, সেই যোগ্যতা তোমার নেই, ভবিষ্যতের ধনী মানুষ। চ্যাং বলে, আমি এখন বুঝতে পারছি, তুমি আসলে কোম্পানি খুলেছো শুধুমাত্র আমার অ্যাটেনশন পাওয়ার জন্য,
তুমি আমার সঙ্গে হার্ড টু গেট করছো, তাই তো? আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি পেরেছো। এই জীবনে আমি তোমাকে আমার সাথে রাখতে রাজি আছি, কিন্তু আমার স্ত্রী হবে শুধুমাত্র ইউ। তুমি নাম ছাড়া আমার সাথে থাকতে পারো। তং হেসে বলে, তোমার মতো কনফিডেন্স যদি সবার হতো। দরজা ওদিকে আছে, দয়া করে চলে যাও। চ্যাং বলে, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, এটাকে নষ্ট করো না। তং রেগে বলে, চ্যাং, যেহেতু এই জীবনে তুমি তোমার ভালোবাসা বেছে নিয়েছো, তাহলে সেটা নিয়েই থাকো। এক জীবনে তুমি দুই জিনিস পাবে না। এরপরে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সে বলতে থাকে, কেন এই জীবনে সবকিছু এমন হয়ে গেল? কেন এই জীবনে আমার কাছে কিছুই নেই? তখন সে পকেট থেকে একটা ছবি বের করে বলে, না, এই জীবনে আমার কাছে ইউ আছে। সে বাইরে যাওয়ার সময় দেখতে পায় ইউ আর শাওলং একটা শপিং মলে এসেছে, তবে সে ভালো করে খেয়াল করে না। সে সাথে সাথে ইউকে ফোন করে বলে, তুমি কোথায়? ইউ বলে, আমি আমার মায়ের সাথে আছি। কেন? চ্যাং বলে, তুমি আমায় মিথ্যে বলছো না তো? সে বলে, না, একদমই না। চ্যাং বলে, দেখো ইউ, এখন তুমিই আছো একমাত্র আমার কাছে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তাই না? ইউ বলে, অবশ্যই, আমি সব সময় তোমার সাথে থাকবো। এরপর চ্যাং বাড়িতে এসে দেখে তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তাকে নিয়ে হসপিটালে আসে। তখন ডাক্তার বলে, আপনার মায়ের ইমার্জেন্সি সার্জারি করাতে হবে, দয়া করে এই খরচগুলো জোগাড় করে ফেলবেন। চ্যাং এরপর ইউকে ডেকে আনে। সে বলে, ইউ, এই জীবনে আমার সব থেকে খুশির জিনিস হলে তুমি। মা অসুস্থ, তাই তোমাকে আমি মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি। চ্যাং তাকে তার মায়ের কাছে নিয়ে গেলে তার মা তাকে দেখে চিনে ফেলে, তবে তার মা বেশি কিছু বলতে পারে না। চ্যাং বলে, ইউ, আমার মায়ের তোমাকে অনেক পছন্দ হয়েছে, এখন থেকে সে তোমারও মা। তোমার কাছে কি কিছু টাকা হবে? তুমি মেডিকেল বিলটা দিতে পারবে? চ্যাং বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি একটু দেখতে হ্যান্ডসাম বলে আমি তোমার সঙ্গে এত সময় কাটিয়েছি। আমি কোনোদিন আন্দাজও করতে পারিনি তুমি এমন একটা ফালতু ছেলে। এরপর সে ডাক দিয়ে শাওলংকে ডেকে আনে। চ্যাং বলে, তুমি ওকে ছাড়ো। ইউ, তুমি ভয় পেও না, আমি তোমার কিছুই হতে দেব না। ইউ বলে, তুমি এখনো বুঝতে পারছো না, আমরা একটা গ্রুপ। সে আগের ওই এগ্রিমেন্টটা দেখিয়ে বলে, টাকা দাও। চ্যাং বলে, তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছো? ইউ বলে, কে জানতো যে তুমি এত বোকা? তং তোমাকে এত ভালোবাসতো, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, এতে আমার কি করার আছে বলো? চ্যাং তাকে মারতে গেলে শাওলং তাকে এক লাথি মারে। ইউ তাকে ধরে বলে, তোমার মতো অকর্মা ছেলে আমি জীবনে দেখিনি। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারছো না, আমাকে বলছো তোমার মায়ের সেবা করতে, আবার তার মেডিকেল ফিও দিতে। চ্যাং বলে, তুমি আমার সঙ্গে এরকমটা কি করে করতে পারলে? তুমি জানো তোমার জন্য আমি কি কি করেছি? ইউ বলে, তুমি নিজে করেছো, আমি তোমাকে করতে বলেছি নাকি? চ্যাং বলে, তোমার কারণে আমি বারবার তংকে কষ্ট দিয়েছি, আমি নিজের ভালোবাসা সব তোমাকে দিয়ে দিয়েছি। ইউ হেসে বলে, ভালোবাসা? সেটার দাম কত? আমি তোমাকে সত্যি কথা বলি, আমি জীবনেও তোমাকে পছন্দ করিনি। একমাত্র তংয়ের মতো গাধা মেয়ে তোমার মতো পাগল ছাগলকে পছন্দ করবে। এখন তো সেও তোমাকে পছন্দ করে না। আরও একটা কথা, তোমার অ্যাডমিশন টিকিট আমি নষ্ট করে ফেলেছিলাম, আর আমি ইচ্ছে করে তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতাম যাতে তুমি পড়তে না পারো। চ্যাং বলে, কিন্তু কেন? আমি ভালো রেজাল্ট করলে, আমার ভবিষ্যৎ ভালো হলে তোমারও তো ভালো, তাই না? ইউ বলে, তোমার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি। যদি আমি তোমার সঙ্গে থাকি 10 বছর পরে হলেও তোমার কাছে মনে হবে তং বেশি ভালো ছিল। তোমাদের মতো ছেলেদের কাছে যেটা তোমরা না পাও সেটাই ভালো জিনিস। এই জন্যই আমি তোমাকে একেবারে শেষ করে দিয়েছি। সে হাসতে থাকলে চ্যাং তার গলা চেপে ধরে। তখন শাওলংয়েরা তাকে ইচ্ছে মতো মারে। এগুলো দেখে চ্যাংয়ের মা অনেক অসুস্থ হয়ে যায়, সে অজ্ঞান হয়ে যায়। চ্যাং তখন চিৎকার করে কাঁদছিল। ইউয়েরা তখন তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডাক্তার চ্যাংকে বলে তার মায়ের অবস্থা খুবই খারাপ, খুব তাড়াতাড়ি তার চিকিৎসা করতে হবে। চ্যাং বলতে থাকে, এটা কি করে হলো? আগের জন্মে এই সময় তো মা একদম ভালো ছিল। তার মনে পড়ে আগের জন্মে যখন তার মা অসুস্থ হয়ে গিয়েছিল, তখন হঠাৎ করে তার টিচার ফোন করে বলে, চ্যাং, তোমার জন্য শহরের সব থেকে বড় ডাক্তারটাই আমি নিয়ে আসছি, তুমি চিন্তা করো না, তোমার মায়ের কিছু হবে না। বর্তমানে সে তার টিচারকে ফোন করে বলে, আপনি কি আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন? আপনি তো শহরের সব থেকে ভালো মেডিকেল টিম চেনেন। টিচার বলে, আমি তো চিনি না, তবে হয়তো তং চেনে, তুমি ওকে বলে দেখতে পারো। চ্যাং বলে, ওর কি ক্ষমতা আছে? টিচার বলে, আমি সঠিক জানি না, তবে হয়তো ও মিস্টার ঝ্যাংয়ের কোনো আত্মীয় হয়, ওই হসপিটাল মিস্টার ঝ্যাংয়ের নামেই। এরপর চ্যাং খোঁড়াতে খোঁড়াতে তংয়ের কাছে আসে আর এসেই তাকে একটা থাপ্পড় মারে। চিংহুই তাকে ধরে বলতে থাকে, তোমার সমস্যাটা কি? চ্যাং বলতে থাকে, তোমার কারণে আমার মা চলে যাচ্ছে, এখন নিশ্চয়ই তুমি সন্তুষ্ট? আগের জন্মে অনেক ভালো মেডিকেল টিম এসেছিল আমার মাকে বাঁচাতে, এই জন্মে কেউ আসছে না, নিশ্চয়ই তুমি কিছু করেছো। তং মনে করে আগের বার যখন তার শাশুড়ি অসুস্থ হয়ে গিয়েছিল
তখন সে তার বাবাকে ফোন করে বলতে থাকে, বাবা তুমি আমার শাশুড়িকে বাঁচাও, উনি আমার কাছে আমার মায়ের মতো। এরপর সেই টিচারকে ফোন করে বলেছিল, আপনি একটু চ্যাংকে বলে দেবেন সব থেকে ভালো মেডিকেল টিম চ্যাংয়ের মাকে বাঁচাতে যাচ্ছে, চ্যাংয়ের মায়ের চিকিৎসা করতে যাচ্ছে, ও যেন চিন্তা না করে। আর আপনি বলবেন যে ওই মেডিকেল টিম আপনিই এনেছেন। তং বলে, কিন্তু সেটা তো অনেক পরের কথা, এখন তো তার সুস্থ থাকার কথা, সে কি ওষুধ খায়নি? চ্যাং বলে, কে জানে ওই ওষুধে কি আছে, আমি তাকে খেতে দেইনি। তং এসে বলতে থাকে, ওষুধটা কেন তাকে খেতে দিলে না? তুমি আমার সঙ্গে যেমন ব্যবহারই করো, অন্তত নিজের মাকে তো ছেড়ে দাও। 2টা জন্ম তুমি কিভাবে শেষ করলে? এক মিথ্যা ভালোবাসার পেছনে ছুটে নিজের দুইটা জীবন শেষ করলে। তুমি যদি একবার তোমার মায়ের চেক আপ করাতে, একটু চিকিৎসা করার চেষ্টা করতে, অন্তত ওষুধটা ঠিক মতো খাওয়াতে, তাহলেও আজ এই দিনটা দেখতে হতো না। তোমার সঙ্গে যা কিছু হচ্ছে তাতে অন্য কারো দোষ নেই, সব তুমি ডিজার্ভ করো। তখনই চ্যাংয়ের কোমরে ব্যথা শুরু হয়ে যায় আর সে সেখানে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর চ্যাংয়ের যখন জ্ঞান ফেরে তখন ডাক্তার বলে, পেশেন্টের কিডনি ভালো নেই, খুব দ্রুতই তাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তং বলে, আমি তোমার মায়ের ব্যাপারটা দেখে নিয়েছি, সে এখন ভালো আছে। সে চলে যেতে থাকলে চ্যাং তাকে ধরে। সে বলে, আমি মরতে চাই না, তুমি তোমার কিডনি আমাকে দিয়ে দাও। তং বলে, তোমার সাহস কি করে হয় বলো তো? সে বলে, আগের জন্মে তো তুমি আমাকে কিডনি দিয়েছিলে, একটা কিডনি দিলে তোমার তো কিছু হবে না, তাই না? তং মনে করে আগের জন্মে সে এই চ্যাংকেই নিজের একটা কিডনি দিয়েছিল। বর্তমানে সে বলে, আমি যে তোমার জীবন বাঁচিয়েছিলাম, এই জন্যও কি তুমি আমাকে একবার ছেড়ে দিয়েছিলে? প্রত্যেকবার যখন তুমি আমার মিসক্যারেজ করিয়েছ, কিভাবে অপারেশন থিয়েটারে আমি বেঁচেছি তুমি একবার চিন্তা করেছিলে? তুমি মনে করেছিলে তুমি আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, তোমাকে একটা কিডনি দেয়া আমার দায়িত্ব। চ্যাং, এই জীবনে আমি তোমাকে কিছুই দেব না। আমি তোমার জন্য অনেক করেছি আর তার ফল আমি অনেকবার পেয়েছি। চ্যাং বলে, এত নাটক করো না, তুমি ইউকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছ, তাকে শেষ করে ফেলেছ, এই কারণে আমার পুরোটা জীবন শেষ হয়ে গেছে। তং বলে, এই জীবনে তো আমি ওকে পাঠাইনি, এই জীবনে তো তোমার সন্তুষ্ট থাকার কথা। চ্যাং বলে, এখন আমি যেমন আছি এটাও তো তুমিই করেছ, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছ, একটা কিডনি দিলে কি সমস্যা? তং বলে, চ্যাং তোমার সত্যিই কোনো চিকিৎসা নেই। সে সেখান থেকে চলে যায়। তবে চ্যাং চিৎকার করতে থাকে। তখন চিংহুই সেখানে আসে। চ্যাং বলে, নিশ্চয়ই তুমি কিছু বলেছ তংকে, এই কারণেই তং আমাকে বাঁচাতে চাইছে না। তুমি ওকে কি জাদু করেছো? চিংহুই বলে, আমার জানার অনেক ইচ্ছা। তুমি কি সত্যিই দেখতে পাও না যে তং তোমার জন্য কি কি করেছে? না তুমি দেখতে চাও না? চিংহুই তখন একটা রিপোর্ট দেখিয়ে বলে, আমি খোঁজ নিয়ে দেখলাম ইউ এর কিডনি তোমার সঙ্গে ম্যাচ করছে। এটা দেখে চ্যাং অনেক খুশি হয়ে যায়। সে বলে, তাহলে তো আমি এবার বাঁচতে পারবো। এরপর আবারও সে ইউকে ডেকে পাঠায়। চ্যাং বলে, তোমার কারণে মা অসুস্থ হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে আমি একদমই রেগে নেই, বিশ্বাস করো। ইউ বলে, মানে কি? তুমি কি আমাকে এতটাই ভালোবাসো? চ্যাং বলে, তুমি যদি আমাকে একটা কিডনি দিয়ে দাও আমি সব ভুলে যাব। ইউ বলে, আমি কেন তোমাকে দেব? চ্যাং মাটিতে বসে বলে, আমি তোমার সঙ্গে কত ভালো ব্যবহার করেছি, তুমি আমার খারাপ সময়ে আমার পাশে থাকবে না বলো? সে বলে, তুমি আমার জন্য কি করেছো? তুমি আমাকে একটা টাকাও দিয়েছো? চ্যাং বলে, তোমার মা তো অসুস্থ তাই না, তুমি আমাকে কিডনি দিয়ে দাও, এরপর আমার কাছে টাকা আসলেই আমি তোমার মায়ের চিকিৎসার খরচ দেব। ইউ হেসে বলতে থাকে, চ্যাং তুমি সবসময় বলো তুমি আমাকে পছন্দ করো, অথচ তুমি আমার ব্যাপারে কিছুই জানো না। আমি ছোটবেলা থেকেই অনাথ, কোত্থেকে মা আসলো আমার? পুরো স্কুলের মানুষ এটা জানে, অথচ তুমি এখনো জানো না। চ্যাং বলে, তুমি তো বলেছিলে তোমার মায়ের চিকিৎসার জন্য তুমি তংয়ের কাছ থেকে টাকা নিতে চাইছিলে। ইউ বলে, আমি তংয়ের কাছ থেকে টাকা নিতে চাইছিলাম যাতে আমি স্কুল থেকে বেরিয়ে শাওলংকে বিয়ে করে একটা সুন্দর জীবন কাটাতে পারি। কে জানতো যে তোমার মতো গাধা সেখানে চলে আসবে আর আমি একটা টাকাও পাবো না। চ্যাং বলে, তার মানে শুরু থেকেই তুমি আমাকে মিথ্যা বলে এসেছো? তার মানে আগের জন্মেও শাওলং তোমাকে মারেনি, সত্যি কার অ্যাক্সিডেন্টেই তুমি মারা গিয়েছিলে। আর আমি কিভাবে তংকে ভুল বুঝেছি? আমি ওকে সারাটা জীবন ঘৃণা করেছি। আর আমার বাচ্চারা? সে তখন পাগল হয়ে যায়। এরপর সে ইউকে ধরে গলা চেপে ধরে। সে বলে, তোমার কারণেই আমার এই অবস্থা। তবে তখন হসপিটালের গার্ডেরা এসে তাকে সরিয়ে দেয়। চ্যাং বলতে থাকে, আমাকে ছাড়ো, এই মেয়েটা আমার জীবন শেষ করে দিয়েছে। ইউ বলে, আমি তোমাকে জোর করে কিছুই করিনি, তুমি নিজের ইচ্ছায় আমার সাথে ছিলে। তং ইউকে অ্যারেস্ট করতে বলে। ইউ বলে, কেন? তং বলে, শাওলংকে অলরেডি পুলিশ ধরেছে। শাওলং সবকিছু স্বীকার করেছে যে তাদের মাস্টারমাইন্ড তুমি, তোমরা একটা গ্যাংস্টার গ্রুপ, আর তোমার কারণেই চ্যাংয়ের মা প্রায় মরতে বসেছিল। এরপর চ্যাং এসে তংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি যা করেছি সব ভুলে যাও, তুমি আমাকে একটা কিডনি দিয়ে দাও, তারপর আমরা শান্তিতে একসাথে বাঁচব। ইউ এর কথা আমি একদম ভুলে যাব,
আমাদের অনেকগুলো বাচ্চা হবে। তং বলে অনেক দেরি হয়ে গেছে, আগের জন্মে যদি এই কথাগুলো বলতে তাহলেও হয়তো আমি বিশ্বাস করতাম। এরপর সে চলে যায়। যাওয়ার আগে চিংহুই বলে, আগামীকালকের নিউজটা কিন্তু দেখো, তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। এরপর পরদিন নিউজে বলা হচ্ছিল শহরের সবথেকে ধনী ব্যক্তি মিস্টার ঝ্যাংয়ের মেয়েকে আজ সবার সামনে আনা হবে। একটু পরেই তং সেখানে আসে। মিস্টার ঝ্যাং বলে, আমি আজ সবার সামনে অ্যানাউন্সমেন্ট করতে চাই, আমার মেয়ে তংয়ের শ্যাং গ্রুপের একমাত্র উত্তরাধিকার চিংহুয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে। চ্যাং এই নিউজ দেখে বলছিল, এই জন্যই তো মিস্টার ঝ্যাং আগের জন্মে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করত। সে বলতে থাকে, না, ও তো আমার স্ত্রী, ও অন্য কারো স্ত্রী কি করে হবে। সে নেমে যেতে চায়, তবে সে পড়ে যায় আর সেখানেই মারা যায়। এদিকে তং বলতে থাকে, তুমি তো নিজের পরিচয় ভালোই লুকিয়ে রেখেছ, একটা সত্যি কথা বলবে, তোমারও কি পুনর্জন্ম হয়েছে? চিংহুই তখন হেসে ফেলে। এরপর আমাদেরকে দেখানো হয় আগের জন্মে যখন তং মারা গিয়েছিল তখন চিংহুই সেখানে এসেছিল। আসলে চিংহুই হলো তংয়ের বাবার বন্ধুর ছেলে। সে ছোট থেকেই তংকে পছন্দ করত। তবে যেহেতু তং ছোট থেকেই এঙ্গেজ ছিল, তাই সে নিজের ফিলিংস কখনোই তংকে বলেনি এবং নিজের পরিচয়ও কখনো দেয়নি। সে চ্যাংকে ধরে পুলিশে দিয়ে দিতে বলে। এরপর সে তংয়ের পাশে বসে বলে, তং, আমি যদি আরেকটা সুযোগ পেতাম, আমি কোনোদিনও তোমার এই অবস্থা হতে দিতাম না। এরপর সময় আবারও বর্তমান সময়ে চলে আসে, যেখানে তং আর চিংহুই একজন আরেকজনকে নিয়ে অনেক খুশি ছিল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আমার কাছে ভালোই লেগেছে। এজন্যই মানুষ বলে কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো না। তোমাদের কাছে চ্যাংয়ের ওভার কনফিডেন্স কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। এরকম লোক তোমাদের আশেপাশে আছে কিনা সেটাও জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।